11টা বাজে। বাসার ছাদে চিন্তায় এক কোণে বসে আছে সোহা। কোনো কিছু ভালো লাগছে না, না জানি কি হয়। আসলে আমাদের গল্পের নায়িকার নাম রাফিয়া রিদ্ধি সোহা। আর এত চিন্তার কারণ হলো আজকে তার এসএসসির রেজাল্ট। ওরা দুই ভাই বোন, মানে বড় এক ভাই আর সোহা। আর্থিক অবস্থা অনেকটাই ভালো, তবে ইদানিং খুব খারাপ যাচ্ছে ওদের দিন। ভাইয়া আর বাবা গ্রামে করেন ব্যবসা। আস্তে আস্তে ব্যবসায় লস হয়ে সবকিছু বিক্রি করতে হয় সোহার বাবাকে। সংসারেও অনেকটা অভাব, সব মিলিয়ে খুব খারাপ যাচ্ছে দিনকাল। সে কখন থেকে নিতু ডেকেই চলেছে সোহাকে, তবে কোনো পাত্তাই নেই। নিতু হলো সোহার একমাত্র প্রাণপ্রিয় বেস্ট ফ্রেন্ড। সে ছোট্টবেলা থেকেই ওদের পথ চলা, এখন অবধি একসাথেই আছে। নিতু এবার চিল্লাতে চিল্লাতে বলে, কি রে সোহা, দরজাটা খুলবি নাকি? আর দরজা আটকে বসে আছিস কেন? ছাদে বসলে কেউ দরজা আটকায়? সোহা এবার উঠে গিয়ে দরজা খুলে দেয়। নিতু সোহার হাত ধরে টান দিয়ে হাঁটতে হাঁটতে বলে, চল এক্ষুনি কলেজে যাব, আমরা সবাই কলেজে এসেছে। সোহা বলে, নিচে একটু দাঁড়া, কাপড় পাল্টে আসি। সোহার কেন জানি ইচ্ছে করছে আজকে শেষবারের জন্য স্কুলের ড্রেসটা পরতে। এই ড্রেসটাকে বড্ড মিস করবে। স্কুলে বসে ক্লাস করা বন্ধু বান্ধবী সবাইকে বড্ড মিস করবে। যেই ভাবা সেই কাজ, ড্রেস পরে নেয়। তারপর মায়ের থেকে কয়েকটা টাকা চায়, ওনার কাছেও টাকা নেই। সোহা মন খারাপ করে চলে যেতে নিলে সোহার ভাই সাদ্দাম এসে বলে, কি রে বোকামে, এভাবে কেউ মন খারাপ করে বের হয়? তারপর পকেট থেকে 100 টাকার নোট বের করে সোহার হাতে দেয়। তারপর হাসি মুখে সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়ে নিতুর সাথে। আর নিতুকে ওদের বাসায় থেকে ড্রেস পরিয়ে তারপর কলেজে যাবে। পেছন থেকে সোহার আম্মু বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে, আবার নিজের কাজে চলে যায়। এসব টানা পড়েন যে আর ভালো লাগছে না। আজকাল তো উনি সবার আড়ালে বসে কান্না করেন। এত আদরের মেয়েটাকে ভালো পরিবেশ দিতে পারছে না, এসবের জন্য খুব কষ্ট হয়। তবে কষ্টটা আড়ালেই রাখেন। তাড়াতাড়ি করে নিতু আর সোহা স্কুলে চলে আসে। এখনো রেজাল্ট পাবলিশড হয়নি। ওদের স্কুলটা হলো গার্লস স্কুল, এখান থেকে অনেকটা দূরে। অন্য স্কুল আছে, তবে বাসা থেকে এখানেই ভর্তি করেছে। সোহা নিজেও পছন্দ না ছেলেদের সাথে একই স্কুলে পড়ার। সোহা ক্লাসের ফার্স্ট গার্ল, তারপরও এত ভয় রেজাল্ট নিয়ে। এমনই একটু ভীতু আর একটু বেশি সহজ সরল। গ্রামের মেয়েরা যা হয় আর কি। তবে সবসময় সে চাওয়া পাওয়া থেকে দূরে থাকে, কখনো মুখ ফুটে কিছু চায় না। শুধুমাত্র তার একটাই চাওয়া, তা আবার নিজের উপর। সেটা হলো ভালো রেজাল্ট করতে হবে। সেই ছোট্টবেলা থেকে স্বপ্ন ভালো একটা কলেজে ভর্তি হবে। এখন আর তেমন সাহস হয় না, কারণ এত খরচ যে বাবা মা বহন করতে পারবে না। স্কুলে প্রায় সবাই এসেছে রেজাল্ট নেওয়ার জন্য। এসএসসির রেজাল্ট বের হবে, সবাই খুশি এবং আগ্রহীও। তবে তার কিছুটাও সোহার মধ্যে নেই। রেজাল্ট নিয়ে চিন্তা হচ্ছে, তারপর আবার তার স্বপ্নটা পূরণ হবে না, এজন্য মনটা খারাপ হয়ে আছে। সাথে সঙ্গ দেওয়ার চেষ্টা করছে নিতু, তবে কোনো কাজই হচ্ছে না। আর নিতু হলো একটু অন্যরকম, সে সোহার মতো ভীত না, প্রতিবাদ করে সবকিছুতে। আর এত ভয় ভীতি নিয়ে চলাফেরা করে না। এদিকে আমাদের গল্পের নায়ক শাহরিয়ার সাফাত মাত্র কলেজে পড়ে, এবার 2য় বর্ষের স্টুডেন্ট। কিছুদিন পর ফাইনাল পরীক্ষা দেবে। সে হলো বড়লোক বাবার একমাত্র ছেলে, তবে বড় একটা বোনও আছে। অবশ্য বোন বেশি বড় না, মাত্র ওর থেকে 1 বছরের বড়। ওরা একই কলেজে পড়াশোনা করে। বোনের নাম হলো মিমি। মিমি অনার্সের স্টুডেন্ট, এই কলেজে অনার্সও আছে। অবশ্য এখানে নামকরা কলেজের মধ্যে একটি হলো এই কলেজ। সাফাত শুধুমাত্র ফুর্তি আর ভাবসাবের জন্যই কলেজে আসে। দেখতে অনেকটা স্মার্ট, অবশ্য তেমন ফর্সা না, উজ্জ্বল শ্যামলা, সাথে মুখে খোঁচা খোঁচা দাড়ি। লম্বায় এত আহামরি বেশি না, আর এতটা শর্ট ও না, একদম পারফেক্টের জন্য। আজকে সাফাত 4 বন্ধুর সাথে বের হয়েছে। উদ্দেশ্য হলো ট্রেনে করে গ্রামে যাবে, ওখানে ওর বন্ধুর দাদু বাড়ি। সাফাতের 4 বন্ধুর নাম হলো রিফাত, আকাশ, নাহিল আর আবির। সেই স্কুল লাইফ থেকে ওদের বন্ধুত্ব, সবসময় একসাথে থাকতে পছন্দ করে। সারাদিন হই হুল্লোড় মজা মাস্তি এসবের মধ্য দিয়েই ওদের পুরো দিন পেরিয়ে যায়। কলেজে তো নামে মাত্র আসে, ক্লাস করে না তেমন। আর পুরো কলেজের সবার উপর খবরদারি করে বেড়ায়, রাত বিরাতে এখানে ওখানে ঘুরে বেড়ায়। সবাই আবার এই সাফাতের পুরো গ্রুপটাকেও ভয় পায়, এতে আবার ওদের খুব মজাও লাগে। মাঝে মধ্যে ইচ্ছা করে এমন কাণ্ড করে। স্যাররাও কম বেশি পানিশমেন্ট দেয়নি, তবে এদের এসবে মনে থাকে না।
ফাঁকিবাজিতে এক্সপার্ট। সাফাতের আব্বু প্রিন্সিপাল স্যারের পরিচিত থাকায় বেশি কিছু করতেও পারে না, তবে মাঝে মধ্যে সাফাতের কাণ্ডে অনেকটা বিরক্তও হন। রেজাল্ট দিয়ে দিচ্ছে, স্কুলের ফার্স্ট গার্ল ফার্স্টই আছে। সব থেকে ভালো রেজাল্ট সোহা করেছে, নিতেও মোটামুটি ভালোই করেছে। সোহা তো খুশিতে কান্না করে দিয়েছে। এত এত টানাপোড়েনের মাঝে এটাই যে এক চিলতে আলো। স্যার ম্যাডামরাও অনেক খুশি হয়েছে, স্কুলে এত ভালো রেজাল্ট এসেছে তাই। তারপর স্কুলের সব পর্ব শেষ করে বেরিয়ে পড়ে। সোহার সব থেকে পছন্দের জায়গা হলো রেল স্টেশন, তাই আপাতত উদ্দেশ্য ওখানে। তার যে ইচ্ছে করছে একটু রেল লাইনে দুই বান্ধবী হাতে হাত রেখে হাঁটতে। তার মনে যে অনেক স্বপ্ন, ভালো কিছু করবে, বাবা আর ভাইয়ের পাশে দাঁড়াবে, তাহলে যে এত টানা পড়ে আর থাকবে না। আজকে ওয়েদারটা জানি কেমন, মনে হচ্ছে সোহার সাথে সাথে দিনেরও মন খারাপ। ইচ্ছে করছে কান্না করতে, তবে হ্যাঁ বৃষ্টি হবে হয়তো। রেল লাইনের চারপাশ দিয়ে হাঁটছে দুজন। সোহা কোনো কথাই বলছে না, শুধু উপভোগ করছে আর কোনো এক ধ্যানে মগ্ন। নীতিও বুঝতে পারছে সোহাকে। পৃথিবীতে বাবা মা ভাইয়ার পর এই নিতই নিহাকে বুঝতে পারে, আর কেউ এত কাছ থেকে সোহাকে বুঝে না। পাকা রেল লাইন, তারপর হালকা মৃদু বাতাস, সাথে প্রাকৃতিক একটা শান্তি, সব মিলিয়ে মনটা প্রফুল্ল লাগছে। এজন্য এই জায়গাটা এত প্রিয়। আসলে মনটা ভালো হয়ে যায়। তারপর আবার এতদিন পর বাড়ি থেকে বের হওয়া, সব মিলিয়ে ভালোই লাগছে। মাঝে মধ্যে ঘন কালো হয়ে যাচ্ছে চারপাশ, আবার হঠাৎ হালকা রোদ উকি দিচ্ছে। ঋতু সোহাকে হাসানোর জন্য স্কুলের সবচেয়ে স্টাইল করা মেয়েটা সবার সামনে পড়ে যাওয়ার কথা বলতে হেসে ওঠে। দুজনেই অনেক হাসছে, কারণ সেদিন মেয়েটা হাই হিল পরে সবার সামনে দিয়ে যাওয়ার সময় ঠাস করে পড়ে যায়। তাদেরকে সবাই কি হাসে। সোহান নিতুও ওখানে উপস্থিত ছিল। মেয়েটা এমন ভাব ধরে থাকে যেন চারপাশে মানুষটা মানুষই না, বড্ড অহংকার, তাই পড়ে যাওয়ায় খুব হাসি পেয়েছিল। সোহা এতটা ও ফর্সা না, তবে উজ্জ্বল শ্যামলা গায়ের রং, চেহারায় বড্ড বেশি মায়া, বোকার মতো থাকায় আরো বেশি মায়াবী লাগে। নিতু তো মাঝে মধ্যে বলে, আমি যদি ছেলে হতাম তাহলে তোকে বিয়ে করে নিতাম। আহা কি সুন্দর মায়া ভরা চোখ, তোর দিকে তাকিয়ে যেন গোটা জীবন পার করে দেওয়া যাবে। সোহা কিছু বলে না, শুধু মুচকে একটা হাসি দেয়। নিতু এবার বলে, এবার আর হাসিস না দোস্ত, দেখিস তোর এই মায়া ভরা হাসি দেখে প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে কোন এক রাজপুত্র। সোহা নিতুকে হালকা ধাক্কা দিয়ে বলে, আমার জীবনে আসবে রাজপুত্র? হাসালি, তুই আমাকে ভালোবাসিস দেখে হয়তো ভালো লাগে, তবে সবার কাছে নয়। নিতু ভেঙচি কেটে বলে, এই জন্যই রাস্তাঘাটে আপনাকে এত পেছন পেছন ফলো করে মানুষ। সোহা চোখ গরম করে বলে, তোর কি মনে হয় ওগুলো ভালো মানুষ? যে সত্যিকার অর্থে ভালোবাসবে সে কখনো রাস্তাঘাটে ডিস্টার্ব করবে না, টিচ করবে না। ভালোবাসতে হলে আগলে এবং সম্মান করতে জানতে হয়, আর চোখ দেখেই বোঝা যায় কোনটা ভালোবাসা আর কোনটা নেশা। নিতু হাসতে থাকে সোহার কথায়। দুজন একসাথে হলেই খুব ভালো সময় কাটাতে পারে। এদিকে সেই শেষ রাতে রওনা দিয়েছে সাফাতরা। তারপর ভোরবেলা ট্রেনে ওঠে। ট্রেন ছাড়তে ছাড়তে 10টা বেজে গেছে। সাফাতের তেমন একটা ট্রেনে চড়ার অভিজ্ঞতা নাই, এবারই ফার্স্ট। তারপর আবার এত দূর, যদিও আরো দূরে ওদের ঘোরা হয়েছে, তবে গাড়ি করে। ট্রেনে করে যাওয়ার প্রয়োজন পড়েনি এবং ইচ্ছেও হয়নি। আজকে খুব ভালো লাগছে। গ্রামে আবিরের দাদু বাড়ি, ওদের সাথে অবশ্য আগে অনেকবার আবিরদের বাসায় দেখা হয়েছে। খুব আদর করে সাফাতকে, তবে গ্রামের বাড়ি আসা হয়নি। আবিরের চাচাতো ভাই আছে 2-3 জন, ওরা ওদের বয়সী। শহরে কয়েকদিন পর পর যায় এবং ওদের সাথে সময়ও কাটায়। আজকেও তেমন যাওয়া হতো না, তবে আবিরের চাচাতো বোনের বিয়ে, তাই আসতে হলো। আবিরের পরিবারের সবাই আগে এসে পড়েছে। সাফাতকে অনেকবার আবিরের চাচাতো ভাই ফোন করে আসতে বলেছে, তাই তো আসা। আর অনেকদিন ধরে খুব ইচ্ছেও করেছিল কোথাও থেকে ঘুরে আসতে। সবাই মিলে একটা কেবিন নিয়ে নেয় ট্রেনে, 4 বন্ধু আর সাফাত। খুব ভালো লাগছে এত সুন্দর পরিবেশ দেখতে। জানালার সাইডে বসেছে সাফাত, বাইরের দৃশ্য দেখছে আর গান শুনছে। যদিও কখনো বাইরের দৃশ্য বসে বসে আগে কখনো দেখা হয়নি, আজকে ইচ্ছে হলো দেখতে। বাইরের পরিবেশটা কত সুন্দর। মাঝে মধ্যে ইচ্ছে করছে নেমে চারপাশে ঘুরে দেখতে। বিপদ ছবি তুলেই যাচ্ছে। সবাই এসে পৌঁছে গেছে, সামনে স্টেশন, তাই ট্রেনটা আস্তে আস্তে চলছে। বাইরে এর মধ্যে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়। হঠাৎ সাফাতের চোখ পড়ে সাথে থাকে রেল লাইনটার উপর। একটা দিয়ে যাচ্ছে ওদের ট্রেন, আর একটা লাইন ফাঁকা। ওখানে 2টি মেয়ে ড্রেস পরা বৃষ্টিতে ভিজছে। প্রথম দেখায় কেমন জানি ঘোর লেগে যায়। মেয়ে দুটো বৃষ্টিতে ভিজছে, সাথে খুনসুটিতে ব্যস্ত। একদম প্রকৃতি থেকেও বেশি সুন্দর যেন এখানে এসে পড়েছে। মাঝে মধ্যে হালকা দৌড়ে ছুটছে, সাথে ট্রেনটাও যেন একটু একটু করে এগোচ্ছে। হঠাৎ সাফাত রিফাতকে বলে,
বাইরের ওই মেয়ে দুটোর কিছু ছবি তুলে নিত, খুব সুন্দর লাগছে। ব্যাপারটা যদিও মুখে স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে এখনো তাকিয়ে আছে সাফাত। মনে মনে বলে, এমন একটা নির্জন জায়গায় কেউ এভাবে বৃষ্টিতে ভিজছে ভাবা যায়? সাফাতের কাণ্ডে সবাই খুব অবাক হয়। যে ছেলে এত কিছু করে তবে কখনো মেয়েদের প্রতি ইন্টারেস্ট নেই, সে কিনা চেনা নাই জানা নাই একটা মেয়ের ছবি তুলতে বলছে, তবে কি সে প্রথম দেখায় প্রেমে পড়ে গেছে? সবাই একজন আরেকজনের দিকে তাকায়। সাফাত অধীর আগ্রহে এখনো বাইরে তাকিয়ে আছে। অবশেষে ট্রেন থেমে যায়, কারণ ওরা যে স্টেশনে এসে পৌঁছে গেছে। হঠাৎ মেয়ে দুটো ওদের দিকে তাকায়, তারপর আর কোথাও দেখতে পায়নি সাফাত। স্টেশনে নেমে এদিকে ওদিকে খুঁজেছে, তবে আর কোথাও পায়নি। সাথে সাথে মনটা খারাপ হয়ে যায়, তবে আর কাউকে কিছু বুঝতে দেয়নি, কারণ যদি সবাই বুঝতে পারে শেষে কিনা সাফাত গ্রামে এসে একটা মেয়েকে দেখে খুঁজছে, তাহলে যে আর রক্ষা নেই, সবাই পচিয়ে মারবে। সোহা আর নিতু যখন হাঁটছিল হঠাৎ বৃষ্টি নেমে আসে, সাথে ওদের মুখেও হাসি ফুটে ওঠে, কারণ আজকে যে আর ওদের কোনো কিছুতে মানা নেই আর নেই কোনো চিন্তা। আজকে থেকে খুশি এই জীবনে সোহা কখনো হয়নি। হয়তো নিজের প্রথম সাফল্য অর্জন করে মনটা এত হালকা এবং খুশি লাগছে। দুজনেই বৃষ্টিতে ভিজছে। হঠাৎ দূর থেকে দেখতে পায় ট্রেন আসছে, এতে যেন আরো বেশি ভালো লাগছে। যখন ট্রেনটা কাছে আসে দুজন ফাঁকা লাইনটাই চলে যায়। ট্রেন আস্তে আস্তে এক গুচ্ছের সাথে ওরা দুজনও দৌড়াতে থাকে, যেন পণ করেছে ট্রেনের সাথে পাল্লা দিয়ে চলবে। সামনে আছে ঋতু, পিছনে সোহা। ওদের আর কোনো দিকে খেয়াল নেই, শুধু দুজন দুহাত দুদিকে দিয়ে সামনে দৌড়াচ্ছে আর কিলকিল করে হাসছে। সবকিছুকে অনুভব করছে। আজ কতদিন পর সোহা বৃষ্টিতে ভিজছে, তা আবার এত প্রিয় একটা জায়গায়, নিজের ভালো রেজাল্টের পর। সময়টা আপাতত খুব দারুণ লাগছে সোহার কাছে, সাথে তো প্রিয় বেস্টও আছে। ট্রেনটা থেমে যেতে সোহাও থেমে যায়, সাথে সাথে মুখটাও মলিন হয়ে যায়। এত তাড়াতাড়ি স্টেশনে কেন পৌঁছে গেল ট্রেনটা, তাই রাগ হয়। কি সুন্দর সময়টা চলছিল, হঠাৎ থেমেও গেল। কি মনে করে যেন সোহা পেছনে তাকায়, ভালো করে খেয়াল করে দেখে একটি পেছনে একটা ছেলে জানালায় হাতটা রেখে ওদের দিকেই তাকিয়ে আছে। ছেলেটার পরনে সাদা শার্ট আর চোখে চশমা, কানে হেডফোন, এইটুকু দেখাই যাচ্ছে। ছেলেটাকে দেখে সোহার মনের ভেতর একটা ঢেউ খেলে যায়, হার্টবিটটা হালকা বেড়ে যায়। আর দেরি না করে এখান থেকে সরাসরি কেটে পড়ে নিতুকে নিয়ে। হঠাৎ এমন ভাবে উধাও হয়ে যাবে সাফাত নিজেও বুঝতে পারেনি। সোহা তো কারোর সামনে তেমন একটা যেতে পছন্দ করে না, তারপর আবার এমন ভাবে তাকিয়েছে ছেলেটা। নিজের দিকে তাকিয়ে দেখে জামাটাও একদম লেপ্টে আছে। কি লজ্জার ব্যাপার! আর ভাইয়া যদি জানতে পারে মানুষের সামনে এমন ভাবে বৃষ্টিতে ভিজেছি তাহলে খুব বকবে। এর থেকে ভালো আগে আগে কেউ ট্রেন থেকে নামার আগে কেটে পড়ি। সাফাত তারপর আর কোনো কিছু না ভেবে সবার সাথে হালকা খাওয়া দাওয়া সেরে নেয়। গ্রামে তো তাই তেমন বড় রেস্টুরেন্টও পাওয়া যাচ্ছে না, তাই চা পেয়েছে আপাতত খেয়ে নিয়েছে। তবে একটা ভালো লাগা কাজ করছে। গ্রামে যে কখন আসা হয়নি, এখন মনে হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য গ্রামে বেস্ট। চারপাশটা সুন্দরভাবে উপভোগ করা যায়। স্টেশন থেকে বেশি দূরে না আবিরের দাদু বাড়ি, তাই আর সময় লাগবে না পৌঁছাতে। হেঁটেই ওরা চলে যায় এবং সুন্দরভাবে বাসায় গিয়ে পৌঁছায়ও। বাসায় চলে আসে সোহা আর নিতু, দুজনের বাড়ি একসাথে প্রায়, শুধু মাঝখানে 2-3টা বাড়ির দূরত্ব। বৃষ্টি থেমে গেছে, রেল লাইনটা একদম ওদের বাড়ির সাথেই। সোহাদের বাসার ছাদ থেকে সবটা দেখা যায়। মাঝে মধ্যে ট্রেন আসার শব্দ হলে সোহা ছাদে বসে দেখে, খুব ভালো লাগে। তবে তেমন একটা ট্রেনে চড়া হয়নি ওর, কারণ ট্রেন দিয়ে যেতে হবে দূরে কিংবা কারো বাসায়। এমন কোনো আত্মীয় যে ওদের নেই, সবগুলোই কাছাকাছি বাড়ি। কয়েকজনের বাসায় তো হেঁটেই যাওয়া যায়। এতে মাঝে মাঝে সোহার খুব মন খারাপ হয়, কিন্তু স্বপ্ন খুব ভালো কলেজে শহরে ভর্তি হবে, তাহলে ট্রেনে চড়া হবে। বাসা আজকে আর বকা খেতে হয়নি মায়ের, শুধু বলেছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, ঠান্ডা লাগে যাবে হয়তো। সোহাকে আব্বু আর ভাইকে ফোন করে বলে রেজাল্টের কথা। সবাই খুব খুশি, স্যার আম্মুও খুব খুশি, তাদের মেয়ে যে এত ভালো রেজাল্ট করেছে। সোহার ভাইও পড়াশোনা শেষ করে বাবার সাথে ব্যবসা করে, তবে সোহার মতো এত ভালো ছাত্র ছিল না। আজকে বোনের রেজাল্ট শুনে সে খুব খুশি হয়েছে। তারও যে স্বপ্ন বোন একদিন ইঞ্জিনিয়ার হবে, বোনের জন্য সবকিছু করতে পারে, সে রাজি। নিতু বাসায় এসে জানতে পারে ওর বড় বোন রিমির বিয়ে ফাইনাল হয়ে গেছে এবং ওর চাচা চাচি আত্মীয় স্বজনরা আসতে শুরু করছে। নিতু অন্য সবকিছু জেনেছে, তবে সবাই যে ফাইনাল করে ফেলেছে সব জানে না। অবশ্য দুদিন ধরে সে শুধু সোয়ার সাথে আর নিজের রুমে বসে রেজাল্টের চিন্তায় মগ্ন ছিল, অন্যদিকে তার কোনো খেয়ালই নেই। তারপর আবার বাসায় সব থেকে ছোট্ট সদস্য হলো নিতু। ওর সামনে সবসময় সিরিয়াস বিষয় নিয়ে আলোচনাও করে না। এখন ভালো রেজাল্ট আর বোনের বিয়ে, সব মিলিয়ে খুব ভালো লাগছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, একসাথে দুইটা খুশি ভাবা যায়।
ফ্রেশ হয়ে আগে বড় চাচি মানে বড় মায়ের সঙ্গে দেখা করে। ওরা নিতু সকালে বেরিয়ে যাওয়ার পরই এসে পড়েছে। আর আবির ভাইয়া বন্ধুদের নিয়ে এখানে আজকে আসছে, হয়তো এখনই এসে পৌঁছে যাবে। আবিরের বোন তৃষ্যা এসেছে। তৃষ্যাও নিতুর বয়সী, এবার এসএসসি পাশ করলো। নিতু তৃষাকে নিয়ে নিজের রুমে চলে গেছে। গল্প করতে তৃষার বড় মা কয়েকদিন পর পরই এখানে আসে, তবে আবির ভাইয়া আসে না। 5 অথবা 6 বছর আগে একবার এসেছিল, যদিও তখন নিতু অনেকটাই ছোট ছিল। সোহাদের বাসায় আজ সোহার পছন্দের খাবার রান্না করা হচ্ছে। বাবার ভাইও একটু আগেই ফিরে এসেছে, সাথে কিছু মিষ্টি এনেছে। সোহা খুব খুশি আজকে, সবাই মিলে একসাথে বসে খাবার খেয়ে নেয়। এর মধ্যে সোহার আম্মু বলে, তো রিমিয়াপুর বিয়ে ঠিক হয়েছে, পরশু বিয়ে। সোহা শুনে খুব খুশি হয়, আর সাদ্দাম মায়ের দিকে তাকিয়ে আবার খেতে শুরু করে। আসলে নিতুর আম্মু আর সোহার আম্মু খুব ভালো বান্ধবী। ওরাও সবসময় দুজন দুজনকে ছাড়া বুঝেই না, যে কোনো কিছুতে দুজন একসাথে থাকবেই আপন বোনের মতো। অনেকে তো ভাবে দুজন আপন বোনই। আর নিতুরা হলো 3 বোন। বড় বোনের নাম হলো রিমি, আর মেজো বোনের নাম সিমিয়া, আর ছোট জন হলো নিতু। সোহার ভাই সাদ্দামের সাথে সিমিয়ার বিয়ে ঠিক করা আছে ছোট্টবেলা থেকে। সাদ্দাম আর সিমিয়া প্রেমও করে, তবে ব্যবসার একটা ভালো কিছু করে তারপর বিয়েটা হবে। দুই পরিবারের সবাই খুব খুশি, কারণ তাদেরকে খুব সুন্দর মানাবে। সাদ্দাম যদিও সিমিয়ার সামনে প্রকাশ করে তার ভালোবাসা, তবে অন্য কেউ ধরতেও পারে না। যা গম্ভীর হয়ে থাকে সাদ্দাম, সবাই ভয় পায়, একমাত্র সোহা বাদে। আবির সবাইকে নিয়ে বাসায় এসে পৌঁছায়। রুম দেখিয়ে দিতেই প্রথমে সাফাত রুমে চলে যায়। খুব ক্লান্ত লাগছে, তাই শুয়ে পড়েছে, সাথে বাকিরাও। আবির বলেছিল ফ্রেশ হয়ে কিছু খেয়ে তারপর রেস্ট নিতে, কিন্তু কে শুনে কার কথা, সবাই দরজা আটকে শুয়ে পড়েছে। এত লং জার্নি করে ওর ভালো লাগছে না, তাই রেস্টটাই আগে দরকার। তবে আবির ফ্রেশ হয়ে সবার সাথে কথা বলে নিয়েছে। তারপর ওদের রুমে আসার সময় দেখতে পাই একটা রুমে বসে কথা বলছে তৃষা, সাথে আরেকজন, তবে পুরো চেহারা দেখা যাচ্ছে না। দেখার জন্য রুমে ঢুকে যায়। তৃষা ভাইয়া বলতেই বুঝতে পারে নিতু, এটা আবির ভাইয়া। তারপর নিতু ও সৌজন্যে তার খাতিরে জিজ্ঞেস করে, ভাইয়া কেমন আছো? আবির এখনো বুঝতে পারেনি এটাকে, কারণ কতদিন আসা হয় না। এত বছরে যেসব কিছুই পরিবর্তন হয়ে গেছে, এমনকি আবিরের নিজেরও পরিবর্তন হয়েছে। তারপর তৃষা নিজের ভাইয়ের সাথে নিতুর পরিচয় করিয়ে দেয়। আবির তো শুনে অবাক, এই সেই পিচ্ছি নিতু, ওকে তো পিচ্ছিই দেখে গিয়েছিল, তবে আগের মতোই কিউট আছে। এবং এটাও জানতে পারে এসএসসিতে ভালো রেজাল্টও করেছে, কারণ আবির যে ভালো রেজাল্টের ধারে কাছেও নেই, তবে কোনো রকম পাশ করে যেতে পারে সবকিছুতে। হাহা, এটাও বা কম কিসে, এক ক্লাসে তো আর 2 বার আটকে থাকতে হয় না। এতেই ও এবং ওর দলের সবাই খুশি। দলের মাথা বা হেড সাফাতের ও ঠিক একই অবস্থা। অনেকদিন পর নিতুকে দেখে কেমন যেন ভালো লাগলো। যদিও আবিরের বয়সও বেশি না, তবে ছোটবেলা নিতুকে পিচ্ছি বলে খ্যাপাতো। আজকে ঠিক সেই দিনগুলোর কথা মনে পড়ছে। আর একটু কথা বলে এখান থেকে বের হয়ে যায় আবির। তারপর তৃষাকে নিয়ে সবার সামনে যেতেই নিতুর আম্মু বলে, সোহাকে গিয়ে নিয়ে আয় তো, এত ভালো রেজাল্ট করলো, একবারও আমার সাথে দেখা পর্যন্ত করলো না। আর খালামণিকেও সাথে নিয়ে আসবি, আগামী 1 সপ্তাহ এখান থেকে নড়তেও পারবে না। তারপর নিতু তৃষাকে নিয়ে চলে যায় সোহাদের বাসায়। তৃষারও সোহার সাথে ভালোই সম্পর্ক। এখানে আসলেই 3 জন একসাথে অনেক মজা করে। বাসায় এসে দেখে সোহা ঘুমিয়ে পড়েছে। অবশ্য বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে। এটা সোহার সবসময়ের অভ্যেস। দুপুরে ঘুমালে আর কোনো কিছুর খেয়াল থাকে না, সন্ধ্যার আগে একদিনে উঠতে পারে না। মাঝে মধ্যে এই অভ্যাসটার জন্য মায়ের কাছ থেকে অনেক বকাও খেতে হয় সোহাকে। কই ওঠে, একটু বাইরে বের হবে তা না। নিতু আর তৃষা কাপড় দিয়ে সোহার কানে সুড়সুড়ি দেয়। হঠাৎ করে লাফিয়ে উঠে বসে সোহা, ভয় পেয়ে গেছে। আসলে ও তো পুরোপুরি ঘুমের মধ্যে ছিল তাই। তবে ওর কাণ্ডে নিতু আর তৃষা হাসতে হাসতে শেষ। সোহা নিতু কয়েকটা আগে মার দিয়ে দিত, কিন্তু তৃষার সাথে থাকায় খুব খুশি, এবং নিতুও বেঁচে গেল। তারপর একটু ফ্রেশ হয়ে ওড়নাটা মাথায় দিয়ে বের হয়ে যায়। আম্মু বলে দিয়েছে, তো রাজা, আমি এখনই সবকিছু দেখে গুছিয়ে আসছি। তাই ওরা চলে যায়। সোহাকে দেখে প্রথমে কয়েকটা বকা দেয় নিতুর আম্মু। আমার মেয়েটা দেখে আমাকে ভুলেই গেছে, এত ভালো রেজাল্ট করলো, একবারও বলতেও আসেনি। সোহা মামনিকে হালকা জড়িয়ে ধরে বলে, রাগ করো না মামি, আমি আম্মুকে নিয়ে রাতে ঠিকই আসতাম। বৃষ্টিতে ভিজবার কারণে শরীরটা ভালো লাগছিল না, তাই শুয়ে পড়েছিলাম। নিতুর আম্মু সোহার কপালে চুমু খেয়ে বলে, আমার মেয়েটা এত ভালো রেজাল্ট করেছে, আর তার সাথে কি রাগ করে থাকা যায়? এরপর আবিরের আম্মুর সাথে কথা বলে নিতুর রুমে চলে যায়। সোহা কখনোই অনেক মানুষ হই হুল্লোড় পছন্দ করে না। বেশিরভাগ সময় মনমরা এবং চিন্তিত থাকে। কেন যেন আজকাল একটু বেশি এমন ভাবে থাকছে, চাইলেও স্বাভাবিক হতে পারছে না। হয়তো বড় হওয়ার সাথে সাথে ছেলে মানুষই চলে যায়।
ও বাড়ির সবার কাছে খুব আদরের সোহা, তাই এখানে আসতে তার কোনো খারাপ লাগা নেই। আপু, মামনি আর নিতুর সাথে ভালো সময় কাটে, যা অন্য কোথাও সে পায় না। মাঝে মধ্যে চিন্তা করে যতই বড় হবে এসব পেছনের দিনগুলোকে খুব মিস করবে। তারপর আজকের দিনটা এখানে আড্ডা দিতে দিতেই চলে যায়। এর মধ্যে একবারও সাফাতের সাথে সোহার দেখা হয়নি, কারণ সোহার রুম থেকে একবারও বের হয়নি। যখন শুনেছি নিতুর আবির ভাইয়া আর তার বন্ধুরা শহর থেকে এসেছে, তারপর থেকে আরো বেশি বের হয়নি সোহা, কারণ সোহা ছেলেদের সামনে যেতে খুব একটা কমফোর্ট ফিল করে না, খুব অস্বস্তি হয়। তারপর আবার অপরিচিত মানুষজন, এসব সোহার কোনো কালেই ভালো লাগে না। সাদামাটা মেয়ে, বিকেলে সবাই বের হবে মার্কেটে শপিং করার জন্য। সোহার কেন জানে ইচ্ছে করছে না যেতে, তবে রিমি আর সিমি আপুও এক প্রকার জোর করেই রাজি করায়। ওরা সবাই যাবে শহরে, এখান থেকে যেতে 2 অথবা 3 ঘন্টা সময় লাগে, আর ওখানে না গিয়ে উপায় নেই, ভালো জিনিস না হলে পাওয়া যাবে না। তারপর আবার শহর থেকে যারা এসেছে কেউ শপিং করে আসেনি, তাড়াহুড়ো করে সব ঠিক হয়ে যাওয়া, আবার চলেও আসা, তাই সবার জন্য যেতে হচ্ছে এত দেরে। সোহার লং একটা বোকরা সিস্টেম গাউন পরে হিজাব আর নিকাব দুটোই পরে নেয়, চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এতে আবার সোহার ভালো লাগে, এভাবে সে যত খুশি ততই ঘুরতে পারবে। তারপর সব ছেলেরা রিমি, সিমি আপু, নিতু, তৃষা আর সোহা বেরিয়ে পড়ে। সাফাত সামনে সিটে বসে আছে, পাশে ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। চোখে কালো সানগ্লাস, পরনে হালকা ছাই কালারের শার্ট, খুব সুন্দর লাগছে। তবে সোহা বা সাফাত কারোরই অন্য কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, যার যার মতো সে বসে আছে। দীর্ঘ অনেকক্ষণ পর সবাই ঠিক জায়গায় এসে পৌঁছায়। ছেলেরা সব আগে থেকেই নেমে পড়েছে। সোহার মাথাটা কেমন যেন ভারী ভারী লাগছে। আসলে সোহা বেশি গাড়িতে চড়তে পারে না। সিমিয়া সোহাকে ধরে ধরে গাড়ি থেকে নামায়, এরপর বলে, এই মেয়েকে নিয়ে তো আর পারা যায় না, গাড়িতে চড়তে পারে না। কই বলি একটু চড়ে অভ্যাস করো, তা না সে কিনা শহরে ভর্তি হবে। কারো কথার শব্দে সাফাত একবার ঘুরে তাকায়। সবার থেকে ভিন্ন পোশাকে মুখ ঢেকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। অদ্ভুত লাগছে সাফাতের কাছে। আজকালকার যুগে মানুষ এমন অদ্ভুতভাবে থাকে ভাবা যায় না। মনে মনে বলে, গ্রামের মানুষ বলে কথা, যত সব আনকালচার। তারপর সামনে চলে যায়। সোহাকে পানি খাওয়ায়, তারপর ঠিক করে। এবার আপাতত নেহার মাথা ভালো লাগছে, কারণ হাতে আছে চাটনি। তারপর সবার সাথে মার্কেটে প্রবেশ করে। সবাই একসাথে এটা ওটা কেনাকাটা করছে। সোহা তিশাকে নিয়ে বাইরে বের হয়। অবশ্যই সবাইকে বলে এসেছে। রাস্তার অপর পাশে একটা বিশাল বড় কলেজ, হয়তো ছুটির দিন, তাই কোনো ছাত্রছাত্রী নেই। তৃষাকে নিয়ে কলেজ মাঠে হাঁটতে থাকে সোহা। সবাই একসাথে এদিকে আসছিল এবং বসে বসে ফোন টিপতে ব্যস্ত। আবির নেই, আবির বন্ধুদের সাথে আগে ওদের শপিং করছে। সাফাত, ত্রিফাত আর নিহাল বসে আছে এখানে। পাশ দিয়ে যাওয়ার সময় নিহাল ফিসফিস করে বলে, তৃষার সাথে মেয়েটাকে দেখে হাস্যকর লাগছে না? সাফাত মুখটা ভেঙচি কেটে বলে, গ্রামের মানুষ বলে কথা, ম্যানার্স আর স্টাইল বুঝলে তো। কথাটা পুরোপুরি শুনতে পায় সোহা। সাথে সাথে সাফাতের দিকে তাকায়। ছেলেটা খুবই স্মার্ট। তৃষার ভাইয়ের বন্ধু পাশ থেকে তৃষা বলছে। তবে কথাটা শুনে খুব খারাপ লাগলো। শহরের মানুষ এত সুন্দর এবং স্মার্ট ছেলেটার চিন্তা ভাবনা এতটা নিস, তা ভাবতে পারেনি। অবশ্য এর আগে সোহা সাফাতকে খেয়াল করেনি। এর মুখোশের আড়ালেই মুখটা মলিন করে এখান থেকে চলে যায়। এজন্যই সোহা ছেলে মানুষ পছন্দ না। তবে নিজের বাবার ভাইয়া হলো তার চোখে পৃথিবীর সেরা পুরুষ। মাঝে মধ্যে ফোনে কথা বলার সময় শুনতে পাই সিমিয়া আপুকে কতটা সম্মান এবং টেক কেয়ার করে। সোহারও ইচ্ছে করে তার ভাইয়ের মতো ভালো একজন মানুষ তার জীবন সঙ্গী হবে, তবে এত তাড়াতাড়ি নয়, যখন সে আরো অনেক বড় হবে তখন। অনেক কষ্ট পায় কারণ এমন কথায়। অবশ্য ছেলেটার নাম এখনো জানে না। এর মধ্যে তৃষা বলে, কষ্ট পেও না সোহা, আসলে সাফাত ভাইয়া সবসময় এরকম। তোমার মুখ দেখতে পাইনি তাই এমন বলেছে, মুখ দেখতে পেলে কখনোই এমন বলতো না। এবার সোহা বুঝতে পারছে হয়তো ছেলেটার নাম সাফাত। দেখতে এত সুন্দর ছেলে যে কারোর মনে ধরবে, কিন্তু মানুষ হিসেবে খুবই জঘন্য। না হলে কাউকে এমন ভাবে টিচ করে। মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই জন্যেই লোকে বলে বিধাতা সবাইকে সব দিক দেয় না। আবির মেয়েদের কেনাকাটা শেষ করে সাফাতদেরকে এসে নিয়ে যায়। এরপর ওদের সবার কেনাকাটাও শেষ করে। অবশ্য সাফাত ওর বন্ধুরা ভালো ব্র্যান্ডের ছাড়া কাপড় পরে না, তবে আজকে যা পেয়েছে তাই নিয়েছে, এছাড়া যে উপায় নেই। আবির পুরো ব্যাপারটাকে উপভোগ করছে। এতদিন পর গ্রামে আসা, সবার সাথে সময় কাটানো, প্রিয় মানুষ, সব মিলে খুব ভালো লাগছে। আনিতিকেও ওর খুব ভালো লাগে। যায়
মেয়েটা খুবই সাধারণ, যা শহরের মেয়েদের মধ্যে নাই। পোশাকে কতটা শালীন, তারপর আবার সবার সাথে মিশতেও ভালো পারে। সবার কেনাকাটা শেষ হলে একটা রেস্টুরেন্টে বসে খাবার খেয়ে বের হবে। এবার সোয়ার হয়েছে এক জ্বালা, না পারছে মুখটা সবার সামনে খুলতে, আর না পারছে খাবে না বলে বারণ করে দিতে। সিমিয়া বুঝতে পারে, তারপর নিতু, তিশা আর সোহাকে ভেতরে একটু আড়ালের টেবিলে বসিয়ে দেয়। ঠিক এর জন্যই সোয়ার কাছে সিমিয়া আপুকে এত ভালো লাগে। কিছু না বললেও বুঝতে পারে, ঠিক তার ভাইয়ের মতো আপু আগলে রাখে। তাই সে খুব খুশি, প্রিয় আপুকে ভাবি হিসেবে পাবে। শুধুমাত্র বিয়েটা হওয়ার অপেক্ষা। সাফাত সোহাদের টেবিলের দিকে বিরক্তি নিয়ে তাকায়। তবে এটুকু বুঝতে পারছি, তিনজন আড়ালে বসে ঠিকই দুষ্টমি করছে। তবে মেয়েটার চোখে ভীষণ মায়া, এইটুকুই সাফাত খেয়াল করেছে। তবে সোহার উপর প্রচুর বিরক্ত। আবির আর চোখে নিতুদের টেবিলে তাকিয়ে ভাবে, আমার সামনে থাকলে কত শান্ত আর চুপচাপ থাকে, অথচ ওদের সাথে থাকায় বোঝা যাচ্ছে অতটাও শান্ত নয়। তবে এটুকু যে দরকার, এত গম্ভীর বা বোকা থাকলে যে দুনিয়া চলবে না। তারপর মুস্কি একটা হাসি দেয়। ব্যাপারটা রিফাত খেয়াল করে এবং বলে, কি হলো, কি দেখছিস? এতদিনে প্রেমে টেমে পড়ে গেলি নাকি মামা? রিফাতের কথা শুনে সাফাত ভুরু কুচকে আবিরের দিকে তাকায়। আবির বিষম খায় এবং নাহিল পানির গ্লাসটা এগিয়ে দেয়। আবির জোরপূর্বক হাসার চেষ্টা করে। রিফাত আর নাহিল আকাশে এবার শব্দ করে হেসে ওঠে। সাফাত মুখটা গম্ভীর করে খাচ্ছে। ওদের হাসি শুনে আবির একবার বোনদের দিকে তাকিয়ে দেখে ওরা খাচ্ছে আর কি জানি আলোচনা করছে। যাক বাবা, বাঁচা গেল, ওরা শুনেনি কিছু, না হলে আপুরা না কি ভাবতো। আর বেশি দেরি করেনি, তারপর ওরা বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। সোহারও এখন অনেকটা ভালো লাগছে। বাসায় এসে পৌঁছাতে রাত হয়ে গেছে, আর দেরি না করে সবাই শুয়ে পড়ে। এত ঘোরাঘুরিতে সবাই ক্লান্ত। সিমিয়ার থেকে ফোন করে সাদ্দাম বোনের খবর নিয়েছে। সাদ্দামও বিয়েতে আসবে, তবে হলুদের দিন। প্রথমে আসতে চায়নি, পরে সিমিয়ার জোরাজোরিতে রাজি হয়েছে। সাদ্দাম এখন খুব ব্যস্ত। সম্ভবত যদি সব ঠিকঠাক হয়, তাহলে এবার যে কাজটা পাচ্ছে ব্যবসা অনেকটা লাভ হবে। আগামীকাল সবকিছু ফাইনাল হবে কাজটা পাচ্ছে কিনা। সাদ্দাম ঠিক করে রেখেছে, যদি ব্যবসাটার একটু উন্নতি হয় তাহলে বোনকে ভালো কলেজে ভর্তি করাবে এবং বিয়েটা খুব শীঘ্রই করে নেবে। অবশ্য অনেকদিন ধরে ঠিক এই কাজটার জন্য সে পরিশ্রম করে যাচ্ছে, তবে কাউকে এখনো বলেনি। তার দোকানের জিনিসপত্র বিদেশে ডেলিভারি দিবে, এটা শিওর কালকে হবে। তাই আজকে অনেক বেশি চিন্তিত। সিমিয়ার সাথে তাই বেশি কথা বলেনি, একটু টুকটাক কথা বলে রেখে দিয়েছে। আজকে আর সাদ্দামের ঘুম হবে না। এই ব্যবসার জন্য বাবা মাকে কত কান্না করতে দেখেছে। যদিও সাদ্দাম আড়ালে সবটাই খেয়াল করত। তার আদরের ছোট্ট বোনটাকেও সবসময় সবকিছু দিতে পারে না। রাত হলে মনে ভয় কাজ করত, যদি ওর কাছে সিমিয়াকে বিয়ে না দেয়। বাবা মার পাশে না দাঁড়াতে পারলে কেমন সন্তান আমি, বোনের স্বপ্ন না পূরণ করতে না পারলে কেমন ভাই আমি। এসব চিন্তায় সারা রাত কেটে যেত। তবে আজকে রাতটা একটু অন্যরকম। মনে আছে, এক চিন্তে আসা হয়তো কালকে ভালো কিছু হবে। সিমিয়ারও যে সাদ্দামের জন্য বড্ড বেশি চিন্তা হয়, সব সময় যে কাজে ব্যস্ত থাকে। সারাদিন পরিশ্রম আর সবার জন্য চিন্তা। এসব না বললেও যে সে বুঝতে পারে তার মনে একটাই ভয়। এসব টানা পড়েন এত কিছু সামাল দিতে গিয়ে যদি তার প্রিয় মানুষটার কিছু হয়ে যায়, খুব ভয় হয়। তবুও সারাক্ষণ সাদ্দামকে পাশে থেকে ভরসা দিয়ে যায়। তুমি ঠিক পারবে। আজ রিমির গায়ে হলুদ। বাড়িটা যতটুকু সম্ভব সাজানো হয়েছে। আসলে সময় কম থাকায় তেমন একটা ডেকোরেট করতে পারেনি, তবে অনেকে ভালোই অবস্থায় করেছে। মৃত্যুর আব্বু দেশের বাইরে থাকেন, কিছুদিন আগে ছুটি কাটিয়ে মাত্র গেল, তাই মেয়ের বিয়েতে আসতে পারেনি। আজকে সবাই শাড়ি পরবে, সবার জন্য একই রকম শাড়ি কেনা হয়েছে। সোহার জন্য সিমিয়া আর নিতু একসাথে কিনে নিয়েছে। রিমি আপু গয়না ম্যাচিং করে কিনেছে। ওরাও কখনো সোহাকে আলাদা ভাবে না, নিজেদের আরেকটা বোন মনে করে। অবশ্য সোহার আম্মু ওদের ঠিক এমনটাই আদর করে। আমরা যা শিক্ষা পরিবার থেকে পাই সেভাবেই জীবনে চলতে থাকে। সাদ্দাম ফোন করে সিমিয়াকে বলেছে তার অর্ডারটা কনফার্ম হয়েছে। খুব খুশি হয়েছে সিমিয়া, সাথে সাদ্দাম নিজেও। বাবা আর মাকে ফোন করে বাসায় নিয়ে যায়, তারপর ওদের কাছে সবটা বলে। সাদ্দামের আবু ছেলেকে জড়িয়ে ধরে বলে, আমার ছেলেটা যে খাঁটি সোনা। আর আম্মু তো খুশিতে কান্না করে দিয়েছে। আসলে এটা খুশির কান্না। আজকে সবাই খুব খুশি। সিমিয়া নিজের মায়ের সাথেও কথাটা শেয়ার করে, উনিও শুনে খুব খুশি হন। আজকে সবার মনে একসাথে এত আনন্দ। সোহা এখনো কিছু জানে না, তবে আম্মু, আব্বু, সিমিয়া আপু আর মামনিকে খুব খুশি দেখাচ্ছে। এতে সেও খুব খুশি। সবাই একসাথে রেডি হয়ে নেয়, ছেলের বাসায় হলুদ দিতে যাবে। সবাই খুব সুন্দর করে সেজে নিয়েছে। সোহাকে তো আজকে খুব সুন্দর লাগছে। সবাই এবার বেরিয়ে পড়বে, তাই সোহা মাস্কটা পরে নেয়, শাড়ির সাথে হিজাব, হিজাবের উপর ছোট একটা টেকলে আর গলায় বড় একটা ফুলের গহনা। খুব সুন্দর মানিয়েছে। অবশ্য সোহা মুখটা খোলাই রাখতো, তবে সাথে ছেলেরা থাকায়
আর ওই দিন সাফাত টিচ করায় ঠিক করে নিয়েছে সে আর মুখ খুলবে না, কমপক্ষে এই ছেলের সামনে তো নয়। নিতু, তৃষার সিমিয়া আপুকেও খুব সুন্দর লাগছে। রিমি আপু তো বউ, তার তো সুন্দর তুলনাই নেই। সিমি আপুকে খুব ভালো লাগে, দেখতে যেমন সুন্দর তেমনি তার মন, সবাইকে খুব ভালোবাসে। সত্যি আমার ভাইয়ার ভাগ্যটা খুব ভালো, মনে মনে বলে। মুস্কি হাসি দেয় সোহা। গাড়িতে ওঠার সময় দেখতে পায় সাদ্দাম মাত্র আসছে। সোহা দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে। সোহার দিকে তাকিয়ে সাদ্দাম মুস্কি একটা হাসি দেয়। সাফাত ভুরু কুচকে তাকিয়ে দেখে ওদেরকে, আর সিমিয়ার কেন জানে সাদ্দামকে দেখে লজ্জা লাগছে। লজ্জায় আর সামনে যেতে পারছে না। তবে সাদ্দামের চোখে মুখে আলো ঝলঝল করছে, সে যে আজ পরিপূর্ণ। সাদ্দাম গাড়িতে বসতেই পাশে সিমিয়াকে বসিয়ে দেয় সোহা আর নিতু। তারপর সোহা মুস্কি হেসে বলে, একদম পারফেক্ট। আমার একটা মিষ্টি বোনও আছে, ভাইও আছে। সোহার কথায় সাদ্দাম সিমিয়া দুজনেই হেসে ওঠে। সাদ্দাম সিমিয়ার দিকে তাকিয়ে মুস্কি হেসে বলে, খুব সুন্দর লাগছে তোমায়। সিমিয়া কিছু বলেনি, লজ্জায় মুখটা নামিয়ে ফেলে। সাফাত আবিরের কাছ থেকে জানতে পারে সিমিয়া আর সাদ্দামের ব্যাপারে। তবে এখন অব্দি সোহার নাম জানে না সাফাত। সবাই ছেলের বাড়িতে চলে আসে। সাফাতকেও খুব সুন্দর লাগছে। হালকা বাসন্তী আর খয়েরি কালারের মিক্সড পাঞ্জাবি, সবাই ম্যাচিং করে পড়েছে। নিতু বলে, সবাইকে খুব সুন্দর লাগছে তাই না? সাফাত দেখতে যদিও খুব হ্যান্ডসাম, তবে নিজের ভাইয়ের থেকেও বেশি ভয় পায় সাফাত ভাইয়াকে। হুটহাট রেগে গিয়ে চড় মারার অভ্যাস আছে তার। নিতুর কথায় একবার আর চোখে সাফাতকে দেখে সোহা। সবাই বসে আছে। সোহা যখন ছেলেদের পাশে বসতে যাবে, সাফাত বলে, এই মেয়েটা বারবার আমার সামনে কেন পড়ে দেখ বলে উঠে যায়। সোহা ছলছল চোখে এখান থেকে চলে যায়। যদিও নিতু ডেকেছে অনেকবার, তবে আর আসেনি। সিমি আপু আর ভাইয়ের সাথে গিয়ে বসে থাকে। তৃষা আর নিতু বসে কথা বলছে। তৃষা বলে, সাফাত ভাই এইভাবে টিচ করছে কয়েকদিন যাবত। নিতু মুখটা গম্ভীর করে বলে, আমার বেস্টুর চেহারা দেখেনি তাই এত অহংকার, দেখলে দেখবি পেছন পেছন ঘুরবে। নিতুর কথা শুনে তৃষা নিতু দুজনেই হেসে ওঠে। তৃষা হাসতে হাসতে বলে, আসলে সাফাত ভাইয়াকে আমাদের সোহার পেছনে ঘুরলে খুব ভালো লাগবে। নিতু সাফাতের দিকে তাকিয়ে ভেঞ্চি কেটে বলে, দেখি সবার এমনটাই না হয়। সোহা ভাইয়ের সাথে এখানেই বসে আছে। মনটা খুব খারাপ হয়ে আছে। কোনো রকম এখানে সব শেষ করে বাসায় চলে আসে। বাসায় এসে একটা রুমে গিয়ে এসে থাকে আর বের হয়নি। সিমিয়া নিতু আম্মু মামনে কয়েকবার ডেকে গেছে, তবে শরীর ভালো লাগছে না বলে পাঠিয়ে দেয়। তাই আর কেউ ডিস্টার্ব করেনি। এদিকে সাফাত বসে বসে ওই দিনে তোলা ছবিগুলো দেখছে, তবে কারোরই চেহারা স্পষ্ট না। তাও নিজের ফোনে সেভ করে রেখে দিয়েছে। তার কাছে যেন পিছনের মেয়েটাকে মনে হয় রাজকন্যা। মনে মনে বলে, আমার রাজ্যের রাজকুমারী। তবে তোমায় যে এখনো চোখের দেখা দেখতে পারলাম না। উপরওয়ালা চাইলে অবশ্যই তোমার সাথে আমার দেখা হবে। সেদিন না হয় মন ভরে দেখব। ছবিটার দিকে এখনো তাকিয়ে আছে। সোহার মুখের এক সাইড বোঝা যাচ্ছে এই ছবিতে, পুরো মুখ দেখা যাচ্ছে না। তবে সাফাত ধরে নিয়েছে মেয়েটা তার মনের মতো সুন্দরী, যাকে প্রথম দেখায় প্রেমে পড়ে যায়। আবির, রিফাত, আকাশ আর নাহিলকে এদিকে আসতে দেখে তাড়াতাড়ি ফোনটা লুকিয়ে রাখে। তারপর এভাবে হলুদ শেষ হয়ে যায়। আজকে বিয়ে, চারদিকে প্রচুর হই হুল্লোড়, সবাই মজা করছে। সাফাত চুপচাপ এক সাইডে বসে আছে, আর বাকিরা দুষ্টমিতে ব্যস্ত। তবে সেদিকে তার খেয়াল নেই। সে বসে বসে ফোন ঘাটাঘাটি করছে। সাফাত সবসময় একটু বেশি মুডে থাকে, যেন কেউ কিছু বললে একদম শেষ করে দিবে। তার প্রচুর রাগ, হুটহাট রেগে যায়। তা ওর বন্ধুরা জানে, তাই অযথা বিরক্ত করে না। এরপর সাফাত সোহাকে দেখেনি। কেন জানি সোহাকে দেখলেই প্রচুর রাগ হয়। কেন জানি যে কন্ট্রোল করতে পারে না। এটা সাফাত নিজেও বুঝতে পারে না। তবে সোহার কথা একবার মাথায়ও আসেনি, মনেও রাখেনি। মনে রাখবে কেন? সে যে মেয়েটাকে দেখে খুবই বিরক্ত। দেখতে দেখতে রিমির বিদায়ের সময় চলে আসে। সোহা জড়িয়ে ধরে অনেক কান্না করে যাচ্ছে। সবসময় যে মেয়েটা সোহাকে বড় বোনের মতো আদর করেছে, যে কোনো সমস্যার সমাধান করার জন্য রিমি আপু ছিল। নিতুর থেকেও বেশি কান্না করছে সোহা। সাফাত পেছন থেকে শুধু দেখছে কে একজন খুব কান্না করছে। পরনে খুব সুন্দর একটা লেহেঙ্গা, কোমর অব্দি চুলগুলো খোলা আছে। দেখতে অবশ্য খুব সুন্দর লাগছে, তবে শুধু পেছন দিকটাই দেখা যাচ্ছে। আজকে খুব সুন্দর একটা লেহেঙ্গা পরেছে সোহা, গায়ের রঙের সাথে একদম মানিয়েছে। খুব সুন্দর লাগছে, চুলগুলোও খোলাই আছে। সিমি আপু সুন্দর করে আশ্রয় দিয়েছে। এখন অব্দি বাইরে বের হয়নি। রিমি আপু চলে যাবে তাই আসে। অবশেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় রিমি। সোহা আর রিমির আম্মু কান্না করছে। প্রথম সন্তানটা সবসময় সঙ্গী বেশিই হয়, এবং প্রথম সন্তানের সাথে যেভাবে সময় কাটানো যায় বাকিগুলোর সাথে হয় না।
কারণ তখন দায়িত্ব বেড়ে যায়। প্রথম মা হওয়ার অনুভূতিটা একটু বেশি অন্যরকম। রিমি চলে যাওয়ার পর সোহার কোথাও তাকায়নি, এক দৌড়ে বাইরে চলে আসে। তারপর ভাইয়ের সাথে বাসায় চলে আসে। তার যে ওখানে থাকলে আরো বেশি মন খারাপ হতো। তারপর আবার রুমে বসে থাকতে দম বন্ধ লাগছে। বাসায় এসে রুমে দরজা আটকে শুয়ে থাকে সোহা। আর সাদ্দাম মাকে ফোন করে জানিয়ে দিয়েছে সোহা যে বাসায় এসে পড়েছে। রাত হয়ে গেছে এখন অনেকটা। সাদ্দাম কতক্ষণ ফোনে সিমিয়ার সাথে কথা বলে। সিমিয়াও যে মন খারাপ করে আছে। সিমিয়া তার রাগে মানুষটার শান্ত গলা শুনেই ঠান্ডা হয়ে যায়। তার আর কিছু লাগে না। প্রিয় মানুষটার মুখের একটা কথা শুনলেই তার চলে। সাদ্দাম সবসময় ওর প্রতি খুব সিরিয়াস। এই মানুষটার জন্য সে সব করতে পারে। সে তো সবসময় শুকরিয়া আদায় করে তার জীবনে এমন একটা মানুষ আসার জন্য। খুব খুশি এত ভালো মানুষ এবং এত ভালো পরিবারের সাথে তার বাকি জীবন কাটাবে বলে। সে অনেকটা হালকা হয়। সাদ্দামের সাথে কথা বলে, তারপর ফোন কেটে বাসার ভিতরে চলে যায়। সাদ্দাম অনেকক্ষণ যাবৎ সোহাকে ডেকে যাচ্ছে, তবে রুম থেকে বের হতে সোহা শুধু একবার বলেছে, আমার ভালো লাগছে না ভাইয়া, তুমি ঘুমাও একটু। এরপর আর সাদ্দাম সোহাকে বিরক্ত করেনি, নিজের মতো আলাদা হয়ে বসে থাকে। বাসায় সবাই খুব শান্ত এবং থমথমে পরিবেশ, অথচ একটু আগেও পুরো বাড়িটা হই হুল্লোড়ে মেতেছিল। আমার ব্যক্তিগতভাবে ছেলের বাড়ির বিয়ে খেতে ভালো লাগে, কারণ আনন্দটা ভালোভাবে করা যায়। বাসায় নতুন বউ এলে আনন্দটা দ্বিগুণ বেড়ে ওঠে, কোনো রকম মন খারাপ হয় না। সোহার আম্মু সবাইকে খাওয়া দাওয়া করার সাথে হেল্প করেছে রিফাতের আম্মু। রিমির সাথে বাচ্চা কাজিন আছে, বাসায় ওরা গেছে। নিতু আর সোহাকে বলেছিল সাথে যাওয়ার জন্য, কিন্তু ওদের নাকি লজ্জা করে তাই যায়নি। সাফাতের আর ভালো লাগছে না। ওর আপু আর আম্মু ফোন করে জিজ্ঞেস করছে কবে বাসায় ফিরবে। ওর আব্বু বিদেশে আছে, এখন কিছুদিন পর চলে আসবে। সবাই কালকে ফিরে যাবে, বাকি সবাইও যেতে চায়। আসলে ওরা হলো মুক্ত পাখির মতো উড়ে বেড়ানোর মানুষ। ওদের এখানে সে বন্দি জীবন ভালো লাগছে না। সকালবেলা ঘুম থেকে উঠে সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে যায় ওরা। আবিরের ইচ্ছা করছিল না যেতে, তবে থাকাও যাবে না। কলেজে অনেক প্রেশার, যাবে কয়েকদিন, কারণ কিছুদিনের ভেতর ওদের টেস্ট পরীক্ষা, এরপর ফাইনাল। যদিও ওরা অত বেশি পড়াশোনায় ব্যস্ত থাকার লোক না, তাও একটু আড্ডু তো করতে হয়। সারা বছর বাদরের মতো এখানে ওখানে ঘুরে বেড়ায়, আর পরীক্ষার আগে 2-1 দিন পরে কোনো রকম পাশ করে। এতেই তারা খুব খুশি, বিন্দাস জীবন। আবির লুকিয়ে লুকিয়ে নিতুর রুমে যায়, তারপর কিছুক্ষণ নিতুর মুখের দিকে তাকিয়ে থেকে বের হয়ে যায়। এখনো পুরোপুরি সকাল হয়নি, তাই নিতু ঘুমিয়ে আছে। আবিরের আম্মুরা এখন না, আরো 2-1 দিন থেকে তারপর ঢাকা যাবে। ওর বন্ধুরা সবাই আজকে চলে যায়। স্টেশনে এসে টিকিট কেটে ট্রেনে ওঠে। আজও সাফাত জানালার সাইডে বসেছে, যদি সেই মেয়েটার দেখা পায়, কিন্তু আজ আর ওই মেয়ের দেখা পায়নি। মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলায়। সবাই ঘুমিয়ে পড়েছে। এত সকালবেলা যে ওঠার অভ্যাস কারণ নেই। সাফাত শুধুমাত্র তার হঠাৎ দেখা প্রেয়সীর জন্য আকুল হয়ে এদিকে ওদিকে তাকাচ্ছে। কয়েকদিন পর সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে সোহা নিতুকে ঢাকায় ভালো একটা কলেজে ভর্তি করানো হবে। সাদ্দামের ব্যবসার আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে। এতদিনে যা যা লোকসান হয়েছে সব আস্তে আস্তে মিটিয়েছে। এখন সংসারটা ভালোই চলে। সোহাদের পরিবারে এখন আর আগের মতো কোনো কষ্ট নেই। সাদ্দাম বাবাকে নিয়ে ব্যবসা করে যাচ্ছে, সাথে সিমিয়ার সাথে প্রেম তো আছেই। এই বছর প্রায় শেষ, কিছুদিন পর সিমিয়ার অনার্সে ফাইনাল পরীক্ষা, এরপর বিয়েটা হবে। সাদ্দামের বাবা বসে বসে আড্ডা দেওয়ার সময় বলে, আল্লাহ চাইলে এবং পরিশ্রম করলে সবই সম্ভব। সব আশা ছেড়ে ভেঙে পড়ার পর আল্লাহ আবার সবটা দিয়ে দিয়েছে। আজকে ওরা খুব সুখী, এখন আর আগের কষ্ট মনে নেই। সোহা যেদিন থেকে শুনেছে ভাইয়ার ব্যবসা আগের মতো ভালো চলছে, একটু একটু এগিয়ে যাচ্ছে, ওদের অবস্থার উন্নতি হচ্ছে, সেদিন থেকে সে খুব খুশি। এতদিন পর তাদের সংসারের সুখ পাখি এসে ধরা দিয়েছে। এখন মনে হয় পৃথিবীর সব থেকে সুখী হলো ওরা। কলেজে ভর্তি প্রায় শেষ পর্যায়ে। সাদ্দাম অনলাইনে নিতু আর সোহার আবেদন করে রাখে এবং রেজাল্ট ভালো থাকার কারণে টিকেও যায়। আসলে এসব কলেজে একমাত্র টাকাওয়ালা আর ভালো রেজাল্ট থাকলেই টিকা যায়, নয়তো না। আবিরের মায়ের ভরসায় ওখানে ভর্তি করেছে। তৃষাও একই কলেজে চান্স পেয়েছে। তবে সাদ্দামের একটাই কথা, ওখানে পড়বে ভালো কথা, বিপদে আপদে সবাইকে পাবে, তবে কারোর বাসায় থাকা যাবে না। আবিরের মা অনেকবার বলেছে, তবে সাদ্দাম রাজি হয়নি। সে বলে দিয়েছে বাসায় থাকলে পড়াশোনার ক্ষতি হবে, তাই কলেজের কাছে ভালো একটা বাসা দেখা হয়েছে, ওখানে ওরা 3 জন থাকবে। ছুটি থাকলে অবশ্যই বাসা থেকে ঘুরে যাবে, তবে সবসময় নয়। কি আর করার, আবিরের আম্মু রাজি হয়। যা যুক্তি দেখিয়েছে, রাজি না হয় কি আর উপায় আছে। আবির তো শোনার পর থেকে খুব খুশি। এতদিন পর সে নিতুকে দেখতে পাবে, তারপর আবার ওর কাছাকাছি থাকবে, একই কলেজে পড়বে। খুব খুশি লাগছে খবরটা শুনে।
সাফাত আর ওর বন্ধুরা এখন একটু ব্যস্ত। টেস্ট পরীক্ষার রেজাল্ট তেমন একটা ভালো আসেনি। তারপর আবার কিছুদিনের ভিতর ফাইনাল পরীক্ষা, ফেল ঠেকাতে ব্যস্ত ওরা। গ্রাম থেকে আসার পর থেকে সে তার প্রথম দেখা প্রেয়সীকে ভুলতে পারেনি। প্রতিদিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ছবিটা দেখে চুমু খেয়ে ঘুমায় তার প্রেয়সীকে। তবে মন খারাপ হয় প্রচুর, তার প্রেয়সীকে সে কোথাও পাচ্ছে না। আদৌ কি তার দেখা মিলবে? আর যাই হোক, সে ঠিক খুঁজে বের করবে। সাফাত আর রিফাত একসাথে বসে আছে একটা রেস্টুরেন্টে। বাকিদেরকে ফোন করে জানাতে পারে ওরা আসছে। তবে খুব বিরক্ত লাগছে এতক্ষণ লাগে এখানে আসতে। আসার কারণ হলো এখন কলেজে যাওয়া হয় না, কারণ ক্লাস শেষ করে চলে এসেছে। ওরা সবাই কলেজকে খুব মিস করে। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে এসএসসি পাশ করে এই কলেজে অনার্স করবে। পরীক্ষার আর বেশি দিন নেই, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষার আগে এক জায়গায় ঘুরে আসা যাক। আবিরের ইচ্ছে করছে না যেতে, কারণ পরশু নিতু আসবে। তবে ইচ্ছা না করলেও মানা করতে পারছে না। সাফাত যে কোনোভাবেই মানবে না। তারপর আবার যদি বুঝতে পারে নিতু আসবে তাই যাচ্ছি না, তাহলে যে মেরেই ফেলবে। বেচারা পড়েছে এক মহাবিপদে। তবে যাই হোক, বন্ধুদের সাথে সময় কাটানোটাকে ও সে বেস্ট মনে করে, তাই সবকিছু পিছনে ফেলে আগে ঘোরাঘুরি, তারপর বাকিগুলো দেখা যাবে। রেস্টুরেন্টে এসে পৌঁছাতেই সাফাতের ধমক খেতে হয়। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে কালকে সন্ধ্যায় রওনা দেবে। ওদের এবারের সফর হলো 3 দিনের। পরীক্ষা থাকায় বেশি দিন থাকা যাবে না। সাফাত যদিও বোনের থেকে অনেক বকা খেয়েছে পরীক্ষার টাইমে কেন ঘোরাঘুরি, তবে কে শুনে কার কথা। পরদিন সন্ধ্যার সময় বাসা থেকে কোনো রকম বের হয়ে যায় সাফাত। তারপর সবাইকে নিয়ে সোজা গাড়িতে রওনা দেয়। উদ্দেশ্য দেয় রাঙামাটি, অনেক দূরের পথ, তাই সাথে বাসার ড্রাইভার নিয়ে নিয়েছে, না হলে নিজেই ড্রাইভ করতো সাফাত। এদিকে সোহা আর নিতু যা যা দরকারি জিনিসপত্র আছে সব গুছিয়ে নেয়। যদিও তার এতদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, তবে খুব খারাপও লাগছে। এই প্রথম সবাইকে ছেড়ে সে বাসার বাইরে যাবে, তাও আবার থাকার জন্য। ভাইয়াকে যদিও খুব খুশি দেখাচ্ছে, তবে সে বুঝতে পারছে ভাইয়েরও খুব কষ্ট হচ্ছে। তবে ভালো কিছুর জন্য কষ্ট করলেও ভালো। নিতু আর সোহা একাই যাবে। স্টেশনে পরিচিত ট্রেন চালক আছে সাদ্দামের, ওদেরকে বলে উঠিয়ে দেবে। তারপর ঢাকা স্টেশন থেকে আবিরের আম্মু এসে রিসিভ করবে। যদিও সোহার খুব ভয় লাগছে, তবে ভাইয়াকে বুঝতে দিচ্ছে না। সাদ্দামের ব্যস্ততার কারণে যেতেও পারছে না। সকলে রওনা দিবে ওরা। সেই সন্ধ্যা থেকে মন খারাপ করে বসে আছে সোহা। খুব কান্না পাচ্ছে ওর। নিজের আপনজন, এলাকা, বাড়ি সবকিছু সে খুব মিস করবে। সাদ্দাম ওর আম্মু সে কখন থেকে সোহাকে বোঝাচ্ছে, একটু শক্ত হও, নিজের পায়ে দাঁড়াতে হবে তো। আর তোমার স্বপ্ন পূরণের জন্যই তো তুমি যাচ্ছ। আজকের রাতটা মায়ের সাথেই ঘুমায় সোহা। ভাইয়া ওকে ওর পছন্দের সব কিছু এনে দেয়। মাথা ব্যথার জন্য ডাক্তার দেখিয়ে চশমা নিয়েছে। প্রচুর পড়াশোনা করে সোহা, তাই আজকাল একটু বেশি মাথা ব্যথার ভোগান্তিতে পড়ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নেয়, সবার সাথে বসে খাওয়া দাওয়া করে। এরপর ছাদে দাঁড়িয়ে কতক্ষণ তার প্রিয় রেল লাইনের দিকে তাকিয়ে থাকে। খুব মনে পড়বে মন খারাপ হলে ছাদে আসা, রেল লাইনের দিকে তাকিয়ে থাকা, ট্রেন দেখা, সবকিছুকে বড্ড বেশি মনে পড়বে। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। এর মধ্যে নিচে মায়ের ডাক শুনতে পায়, তাই চোখটা মুছিয়ে নিচে চলে আসে। সবার থেকে বিদায় নিয়ে নিতু আর সোহা বেরিয়ে পড়ে। আসার সময় ওদের আম্মু অনেক কান্না করেছে, যদি ওরা অনেক কষ্টে কান্না লুকিয়েছে। বাইরে পরিবার থেকে দূরে থাকতে হবে, তাই একটু শক্ত তো হতেই হবে, তা না হলে কি চলবে? সাদ্দাম আর সিমিয়া স্টেশনে যায় ওদেরকে উঠিয়ে দেওয়ার জন্য। তারপর ওদের কেবিনে বসিয়ে হাতে কিছু খাবার দিয়ে দেয় এবং বোনকে বলে দেয়, ভালো করে পড়াশোনা করো, অন্য কোনো কিছুতে জড়িয়ে পড়ো না তোমরা দুজন। তারপর মুস্কি হেসে ওদেরকে বিদায় দেয়। ও হে, সোহাকে একটা নতুন ফোনও কিনে দিয়েছে ভাইয়া, বলেছে পৌঁছে ফোন করার জন্য। নিতু তো খুশিতে কত কথা বলছে। ওদের এতদিনের স্বপ্ন এতদিনে পূরণ করতে চলেছে। সোহার এখন খুব ভালো লাগছে, কারণ নিতু যে কাণ্ড করছে, তার এতদিনের স্বপ্ন ট্রেনে চড়া, তাও আজ পূরণ হচ্ছে। খুব মজা আর মাস্তিতে আছে সাফাতরা। সবাই মিলে একসাথে ঘোরাঘুরিতে ব্যস্ত। তবে এবার ওরা বেশি থাকতে পারবে না, তাই ঠিক করেছে পরীক্ষার পর আবার আসবে এবং অনেকদিন এখানে থাকবে। এই কয়দিনে সাফাতের তার প্রেয়সীর কথা মনেই নেই। বন্ধুদের সাথে এক রুমে থাকায় ফোনটা বের করে প্রেয়সীর ছবিটা দেখতে পারে না। তারপর আর মনেই নেই, মনে থাকবেই বা কি করে। এই ছেলে সবকিছুতে এক্সপার্ট হলেও এই প্রেম এই জীবনে করা হয়নি এবং প্রেমে পড়েও নি। বন্ধুরা মাঝে মাঝে ঠাট্টা করলে বলে তেমন কাউকে আজ অব্দি ভালো লাগেনি। তবে নেকার মডার্ন মেয়ে ওর পছন্দ না। আজকালকার মেয়েরা সব ঢলাঢুলি করার জন্য এক্সপার্ট, তাই ওর ভালো লাগে না। যাকে ভালো লাগে না তাকে একদম মুখের উপর বলে দেয়। ওর জীবনে এমন মেয়েকে চাই যে কিনা থাকবে সবার থেকে ভিন্ন, একদম সিম্পল,
আহামরি সুন্দরী লাগবে না, তবে ভালো লেগে গেলে নিজের করেই ছাড়বে। কেননা এই শাহরিয়ার সাফাত কখনো হেরে যায় না। তবে ওই দিনে দেখা প্রেয়সীকে তার চাই। এখন সিজনটাও কেমন জানি হুটহাট বৃষ্টি নেমে আসে। সাফাতের ঠান্ডার সমস্যা প্রচুর, বৃষ্টিতে ভিজতে পারে না। তাই আজকে বের হতে পারেনি রুম থেকে। ওর কারণে কেউ বের হতে পারছে না। অবশ্য সাফাত বলেছিল ওদেরকে যেতে হবে, ওরা যায়নি। সাফাতকে একা রেখে রুমে বসে বসে সবাই মিলে লুডো খেলতে ব্যস্ত। এর মধ্যে আবিরের ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই তৃষা বলে, ভাইয়া নিতুরা এসে পৌঁছে গেছে, কিন্তু প্রচুর বৃষ্টি, যেতেও পারছি না। আবির বলে, তাহলে কাজ করো, ড্রাইভার আঙ্কেলকে পাঠিয়ে দাও, উনি নিয়ে আসুক। এরপর কল কেটে দেয়। রিফাত জিজ্ঞেস করে, কি হয়েছে? আবির তারপর বলে, নিতু আর ওর ফ্রেন্ড ওদের কলেজে ভর্তি হবে, তাই ওরা আসছে। সাফাত ভুরু কুচকে তাকে কথা শুনছে। আকাশ বলে, তা নিতুর ফ্রেন্ডটা কেমন রে? আমাদের সাফাত কি লাইন টাইন মারতে পারবে নাকি? সবাই হেসে ওঠে। সাফাত হাসতে হাসতে বলে, এই শাহরিয়ার সাফাত লাইন মারবে গ্রামের মেয়েকে? তুই হাসালি আকাশ, দেখলি না এক মেয়ে কি রুচি, ও এক থু। বাই দ্য ওয়ে, এরপর কিন্তু এখানে থাকার সময় ওই মেয়েটাকে আর দেখিনি। আবির বলে, হয়তো মেয়েটা কষ্ট পেয়েছিল, তাই আর সামনে আসেনি। সাফাত আর পাত্তা দেয়নি। আসলে ওরা এতক্ষণ সোহার কথাই বলছিল। নাহিল জিজ্ঞেস করে, কি সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন হবে? আবির বলে, সায়েন্স। ওরা খুব সিরিয়াস পড়াশোনায়। আবার বলে, নিতু তো ভালো রেজাল্ট করেছে, তবে ওর বান্ধবী কি যেন নাম। একটু ভেবে বলে, ও সোহা, ওদের স্কুলের টপার। রিফাত বলে, কই আমরা তো দেখিনি। আবির বলে, আমিও তো দেখিনি। সাফাত বলে, আসছেই তো, তুই বরং দেখে নিস। নাহিল চোখ টিপ মেরে বলে, বলা তো যায় না যদি সুযোগটা তুই না দিস। কথাটা শুনে সাফাত হাতের কাছে থাকা বালিশটা ছুঁড়ে মারে, তারপর ওয়াশরুমে চলে যায়। আবির নিতুর কথা ভেবে মুসকি মুসকি হাসছে। ওর সাথে দেখা হবে তাই। আকাশ আবিরকে ধাক্কা দিয়ে বলে, তোর আবার কি হলো? হাসছিস কেন? নাকি প্রেমে টেমে পড়েছিস কেন? সবাই একসাথে হাসে। আবির ভেঙচি কেটে ব্যালকনিতে চলে যায়। সোহার এসে পৌঁছে গেছে। ট্রেনটা থেমে গেছে। এতক্ষণ মুষলধারে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন বৃষ্টি অল্প অল্প পড়ছে। এখান থেকে বেশি দূরে না তৃষাদের বাসা। এর মধ্যে কয়েকবার ফোন করে খবর নিয়েছে সাদ্দাম। তৃষা ফোন করে জানায় ড্রাইভারকে নিয়েও সাথে আসছে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য। সোহার নিতু ট্রেন থেকে নেমে ফুচকা আর পানিপুরি খেয়ে নেয়। এই প্রথম ওরা দুজনে ঢাকা শহরে এসেছে, তবে খুব ভালো লাগছে। মনে হচ্ছে ওরা বড় হয়ে গেছে, একলা এত দূর চলে এসেছে। কোনো পিছু টান কিংবা বাধা নেই আর। পুরো স্টেশন ওরা ঘুরে কিছুক্ষণের মধ্যে তৃষা চলে আসে। এখন দুপুর হয়েছে। এই তিনজন একসাথে একটা রেস্টুরেন্টে এসে খাবার খেয়ে নেয়। ইচ্ছে ছিল আজকে ওরা একটু ঘুরে দেখবে, কিন্তু জার্নি করার শরীরটা খুব বেশি ক্লান্ত লাগছে, তাই বাসায় ফিরে যায়। বাসায় এসে আবিরের আম্মুর সাথে কথা বলে শুয়ে পড়ে। নিধু তো তৃষার সাথে আড্ডা দিচ্ছে। ওরও নতুন ফোন, তাই খুশি মনে এটা ওটা দুজন দেখছি। আগামীকাল ওরা কলেজ যাবে, পরশু বাসা নেওয়া হয়েছে, যেখানে সেখানে উঠবে। তারপর দিন থেকে ক্লাস শুরু। মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। যে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আগে ভাইয়ের সাথে কথা বলে নেয় সোহা। তারপর অনেকক্ষণ সিমিয়া আপুর সাথেও কথা বলে। এই রাতটা আড্ডা দিতে দিতে চলে যায়। ওদের বাসায় এসে সোহারও ভালোই লাগছে। খুব আদর করেছে ওদেরকে, খুব ভালো মানুষ ওরা। আর তৃষার কথা তো বলতেই হবেই, একদম নিতুর মতো ফ্রি হয়ে গেছে সোহার সাথে। এমনিতেই ওদের আগে থেকেই ভালো সম্পর্ক ছিল, এখন তো আরো ভালো হবে। নিতু তৃষাকে জিজ্ঞেস করে, আবির ভাইয়া কই? একবারও দেখলাম না যে। তারপর তৃষা বলে, ওরা সবাই মিলে ঘুরতে গেছে। সাফাত ভাইয়া এমনই, সবসময় পরীক্ষার আগে তার ঘুরতে হবেই। নিতু কথাটা শুনে মুস্কি একটা হাসি দেয়। সোহার মুখটা সাফাতের নাম শুনতেই কালো হয়ে যায়। এই ছেলের সম্মুখীন সে আর হতে চায় না। পরদিন সোহা নিতু তৃষাকে ওর আব্বু কলেজে নিয়ে যায়। সবকিছু কমপ্লিট করে ওদের জন্য বাসা ঠিক করা হয়েছে, ওখানেও যায়। এরপর তৃষার আব্বু ওদেরকে রেখে অফিসে চলে যায়। তৃষা সবটা চিনে বাসায় ফিরতে পারবে। সোহা তো কলেজটা দেখে খুব খুশি হয়েছে, কারণ এতদিনের স্বপ্ন যে এই কলেজেই পূর্ণ হবে। কলেজটাও বিশাল বড়, চারপাশে বড় বড় বিল্ডিং, মাঝখানে বাগান, সব মিলিয়ে খুব সুন্দর। অবশ্য আজকে সোহা বোরকা পরে এসেছে, তবে এখানে কাউকে দেখে নাই বোরকা পরতে, তাই সেও ঠিক করে রেখেছে এরপর থেকে ওদের মতো পরিপাটি হয়ে আসবে। শহরে এসেছে, একটু স্মার্ট তো হতেই হবে।
অনেক ঘোরাঘুরির পর ওরা হালকা কিছু খাওয়া দাওয়া করে। এর মধ্যে সাদ্দামের কল আসে। সোহা কথা বলে নেয়, বাবা আর মায়ের সাথেও কথা বলে। সোহার খুশি আর কথা শুনে ওদেরও খুব ভালো লাগে। ওদেরও যে কত স্বপ্ন, মেয়েটার স্বপ্ন পূরণ হবে, ভালো একজন মানুষের হাতে তুলে দেবে। রাতের বেলা সাফাতটা রওনা দেয়। আবির বাসার জন্য কিছু চকলেট আর খাবার নিয়ে আসে। বাসায় এসে পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে যায়, তাই কারোর সাথে আর দেখা হয়নি। রুমে গিয়ে শুয়ে পড়ে আবির। সাফাত বাসায় এসে কোনো রকম রুমে যায়, এরপর দরজা আটকে শুয়ে পড়ে। আপাতত সারাদিন সে ঘুমোবে, কালকে তার আবার সবকিছুতে একটু অন্যরকম। সবাই যা করবে তা সে সহজে করবে না। আজকে নতুন বাসায় উঠবে সোহারা, তাই সকালে নাস্তা করে সবকিছু গোছগাছ করে নেয়। এখন আপাতত আড্ডা দিচ্ছে। আবির ভাই এসেছে বাসায় শুনেছি, আর ও নাকি ঘুম থেকে উঠে নিয়ে যাবে ওদের। অবশ্য বাসাটা আবির নিজেই ঠিক করেছে। এটা হলো রিফাতদের বাসা। রিফাত তো কখনোই ভাড়া নেবে না, তবে সোহার নিতে ওরা এটা মানবে না, তাই বলেনি ভাড়া যে দেওয়া হবে না। অবশ্য বাসাটা পুরোটাই ভাড়া দেওয়া, কারণ রিফাতের পরিবারের সবাই দেশের বাইরে থাকে। এখানে ওদের তেমন একটা আশা হয় না। 3 তলাতে এক ফ্ল্যাটে থাকবে রিফাত, আর একটাতে থাকবে সোহারা। তৃষা সবটাই জানে, আর এখানে থাকাটাও নিরাপদ। সোহার নিতো আপাতত জানে না এটা যে রিফাতের বাসা। বাসা দেখাশোনা করার লোক আছে, সবসময় সে দেখাশোনা করে রাখে। ওর আব্বু আম্মু বছরে দেশে আসে, ওকেও কত চেষ্টা করেছিল নিয়ে যেতে, তবে রিফাত যায়নি। সবার সাথে মজা আর মাস্তি এসবই ভালো চলছে। হঠাৎ সবাই ওর বাসায় চলে আসে, সারা রাত হই হুল্লোড় করে এখানেই থেকে যায়, এটাই ভালো লাগে। দুপুরে ঘুম থেকে উঠে আবির খাওয়া দাওয়া করে নেয়। এর মধ্যে নিতুকে একবার দেখতে পায়, তবে নিতু দেখেনি আবিরকে। নিতুর কেন জানি আবিরকে দেখলে লজ্জা লাগে, তাই যথাসম্ভব সবসময় এড়িয়ে চলার চেষ্টা করে। রিফাতের বাসায় সবকিছুই আছে, তাই আর নতুন করে কিছু নিতে হবে না। সবাই সবার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে যায়। সোহার মুখে মাস্ক পরা আর পরনে লং 3 পিস, মাথায় সুন্দর করে কাপড় দেওয়া। আবির বুঝতে পারছে এটাই সোহা, তবে মুখটাও দেখেনি। তবে মেয়েটার চোখে অসম্ভব মায়া। তৃষা পরিচয় করিয়ে দেয় সোহাকে আবিরের সাথে। এরপর সবাই মিলে বের হয়ে যায়। রিফাতও বাসায় আসে, একলা থাকে, কখনো ব্যস্ততা নেই। এখনো সে ঘুমিয়ে আছে। কয়েকবার ফোন করেছিল আবির, কিন্তু রিসিভ করেনি। বাসায় এসে অনেকক্ষণ যাবৎ কলিং বেল বাজাচ্ছে আবির, কিন্তু খোলার কোনো নামগন্ধ নেই। চাবি না দিলে তো আর ওদের ফ্ল্যাটে ঢুকতে পারবে না। এক পর্যায়ে রিফাত ঘুম ঘুম চোখে উঠে আসে, এরপর দরজাটা খুলে দেয়। রিফাত খেয়াল করেনি সাথে যে বাকিরা আছে। আবিরকে উদ্দেশ্য করে বলে, শালা এত ডিস্টার্ব না করলে নয়। আবির ভিতরে ঢুকে, আজকে ওরা আছে বিদায় বেঁচে গেলি, নেক্সট টাইম কিন্তু রক্ষা নাই বলে দিলাম। আবিরের কথায় রিফাত পিছনে তাকিয়ে দেখে তৃষার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। সাথে দুটি মেয়ে, অবশ্য দুজনেই অন্যদিকে তাকিয়ে কথা বলছে। তৃষার দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলে, ও তৃষা, আসো, তোমার ভিতরে আসো। আবির বলে, আর আসতে হবে না, তুই আগে চাবি দে, ওরা রুমে প্রবেশ করুক। এর আগে তো তৃষা আব্বুর সাথে সোহা নিতুকে নিয়ে এসেছে, সময় চাবি নিয়েছিল যে বাসা দেখাশোনা করে তার কাছ থেকে। ওরা আসবে তাই রিফাত চাবিটা নিজের কাছে রেখেছে। রিফাতের কাছ থেকে চাবিটা নিয়ে ওরা 3 জন রুমে প্রবেশ করে। রিফাত আর আবির দুজনেই আবার শুয়ে পড়ে, তারপর দেয় লম্বা এক ঘুম। এখন আপাতত ঘুমালেই শান্তি। বাইরে প্রচন্ড বৃষ্টি। সোহা, তৃষা, নিতু 3 জনেই মিলে তাদের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছে। ওরা নিজে নিজেই রান্না করে খাবে। আলাদা থেকে নিজে রান্না করে খাওয়ার মজাই আলাদা। অবশ্য ওরা কেউই রান্না পারে না তেমন একটা, তবে শিখে নেবে। রুমটা ওদের খুব পছন্দ হয়েছে। 2টা রুম, সাথে ওয়াশরুম, কিচেন, ড্রয়িং রুম সবই আছে। সব থেকে সুন্দর হলো বড় একটা ব্যালকনি আছে, ওখানে দাঁড়িয়ে ব্যস্ত শহরটা দেখা যায়। বৃষ্টি, চারপাশ সবটা ক্লিয়ার দেখা যায়। আবির আসার সময় বলেছে রাতে ওদের বাইরে ডিনার করিয়ে নিয়ে আসবে, আর যা যা দরকার কেনাকাটা করে দিয়ে যাবে। আগামীকাল থেকে ওরা রান্না করে খাবে। ওটা হলো ওদের শখ, নিজে রান্না করে খাওয়া। বিশেষ করে সোহা একটু বেশি এক্সাইটেড। নিজেদের মোড় করে গোছাতে গোছাতে সন্ধ্যা হয়ে যায়। আবির আর রিফাত উঠে ফ্রেশ হয়ে নেয়। এখন ওরা বাইরে বের হবে। সোহার ইচ্ছে করছে না বাইরে যেতে, তাই অনেক কষ্ট ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেয়। ওরা প্রথমে রাজি হয়নি, পরে রাজি হয়েছে। সোহার কেন জানি অপরিচিত ছেলে মানুষের সাথে এত বেশি ঘোরাঘুরি ভালো লাগে না, অস্বস্তি ফিল হয়। সবাই বেরিয়ে যেতেই সোহা দরজা আটকে শাওয়ার নিতে চলে যায়। এত কিছু করার পর এখন শাওয়ার না নিলে ফ্রেশ লাগবে না, প্রচুর মাথা ব্যথা করবে। শেষ করে রুমে বসে কতক্ষণ সিমি আপুর সাথে কথা বলে নেয়, সবকিছু শেয়ার করে কেমন লাগছে। আবির, রিফাত প্রথমে যা যা দরকার তা কেনাকাটা করে নেয়। 3 জন মিলে আগে লিস্ট করে রেখেছিল কি কি দরকার। বাসায় যদিও ফ্রিজ নেই, তবে রিফাতের ফ্ল্যাটে আছে, ওখানেই রেখে ওরা খাবে। সবকিছু কেনাকাটা করতে করতে ক্লান্ত হয়ে যায়। তারপর একটা রেস্টুরেন্টে এসে সবাই বসে।
নিতু আর সোহা বসে বসে গল্প করছে। রাজ্যের যত আলাপ সব যেন এখানে এসে করছে। আবির নিতুর দিকে তাকিয়ে আস্তে আস্তে বলে, প্রথমে ভেবেছিলাম কম কথা বলে, এখন দেখছি আমার বোনের থেকেও বেশি বাচাল। আবিরের ফোনে সাফাতের কল রিসিভ করতেই বলে, ওই শালা তুই কই? আজকে তো সারা দিন তোদের কারোরই পাত্তা নেই। কই আছিস? এখন রেস্টুরেন্টে আয়, খাবো। আবির বলে, আমি এখানেই আছি, তুই চলে আয়। নাহিল আর আকাশকেও ফোন করে বলে চলে আসতে। ওরা সবাই আসে। সাফাত, নিতু আর তৃষাকে দেখে আবিরের দিকে তাকাতেই যে ওরা কোথা থেকে এসেছে। সোহা আসেনি এটাও বলে। এর মধ্যে নাহিল নিতু আর তৃষাকে উদ্দেশ্য করে বলে, তোমাদের বান্ধবী কি নিরামিষ নাকি? একা একা রুমে বসে আছে, তাও এলো না। সাফাত খাবার মুখে দিতে দিতে বলে, নিরামিষ না গিয়ে দেখ, গাধি টাইপের মেয়ে হবে। সবাই সাফাতের কথায় হেসে ওঠে। নিতু ভুরু কুচকে সবার দিকে তাকিয়ে সাফাতকে উদ্দেশ্য করে বলে, দেখলে বুঝবেন কে গাধি। পরে না দেখা যায় গাধির পেছনে ঘুরে আপনি নিজেই গাধা হয়ে যান। নিতুর কথায় তৃষা খাবার মুখে দিয়ে হেসে ওঠে, যার ফলে বিষম খায়। রিফাত পানের গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, যা তোমার সুন্দরী বান্ধবীটাকে একটু দেখাও তো দেখি। নিতু ভেঙচি কেটে বলে, এত তারা কিসের, দেখবেন তো, একটু সবুর করেন। সাফাত নিতুর কথায় হেসে বলে, হাউ ফানি, তোমার কথাই শুধু হাসি পায়। না জানি কোন ক্ষেতের সবজি তোমার ফ্রেন্ড। তৃষা কপালে হাত দিয়ে বলে, হাই খুদা, মেয়েটা জানেও না আর তাকে নিয়ে এত যুদ্ধ। প্লিজ কমপক্ষে আর না, সবাই দয়া করে থামো প্লিজ। সোহা ব্যালকনিতে থাকা ডিভানের মধ্যে শুয়ে পড়ে। বাইরে চাঁদের ফর্সায় পুরো ব্যালকনিতে ঝলঝল করছে। দিনের বেলায় বৃষ্টি আসে, এখন আকাশটা পরিষ্কার। একা থাকায় কেন জানে খুব বাড়ির কথা মনে পড়ছে। ইচ্ছে করছে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে, আবার খিদেও লেগেছে। এর মধ্যে নিতুর কল আসে। রিসিভ করে বলে, ওই তোরা কখন আসবি? এই তো প্রায় এসেই গেছি। নিতু সোহার জন্য কিছু খাবার নিয়ে সবাই এসে পড়ে। রিফাত তৃষা নিতুকে নিয়ে চলে আসে আর সবাই যার যার বাসায় চলে যায়। কালকে আবার সাফাতদেরকেও কলেজে যেতে হবে অ্যাডমিট কার্ড আনার জন্য। ওরা বাসায় আসার পর খাবার খেয়ে সবাই একসাথে শুয়ে পড়ে। যা যা কেনা হয়েছে সব গুছিয়েও রাখে। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে তিনজন একসাথে বসে রান্না করে। বেশি কিছু না, ভাত আর মাছ ভাজি, আর বসে বসে কফি খায়। সোহা আবার কফি খুব ভালো বানাতে পারে। কলেজে যাওয়ার সময় হয়েছে। ভাইয়ার আম্মুর সাথে আগে কথা বলে নাই সোহা, কারণ কলেজে চলে গেলে কথা বলতে পারবে না। তাই আজকে সোহা একটু অন্যরকম ভাবে রেডি হয়। পরনে লং থ্রি পিস, মাথায় হিজাব আর এক সাইডে ওড়নাটা দেওয়া, মুখে শুধু ক্রিম দেওয়া আর ঠোঁটে লিপ জেল দেওয়া। লিপস্টিক ওর কখনোই পছন্দ না, আর মেকআপ ওর বিরক্ত লাগে। সবসময় সিম্পল থাকতে ওর পছন্দ। চোখে চশমা, হাতে ভাইয়ার দেওয়া ঘড়িটা আছে। নিতু সোহাকে দেখে তৃষার কানে কানে বলে, তোর সাফাত ভাই দেখলে নিশ্চিত প্রেমে পড়বে বল। তৃষা একটু চিল্লিয়ে বলে ফেলে, আবার জিগাই। সোহা সেফ টিফিন মারতে মারতে বলে, তোর আবার কি হয়েছে তৃষা? তৃষা জোরপূর্বক হেসে বলে, কিছু না, তোকে খুব সুন্দর লাগছে সোহা। সোহা মুস্কি একটা হাসি দেয়। নিতু আর তৃষার দিকে তাকিয়ে বলে, তোদেরকে খুব সুন্দর লাগছে। নিতু সোহাকে হালকা জড়িয়ে ধরে বলে, তবে তোর মতো না। সোহা হালকা করে চট দিয়ে বলে, সবাইকে সুন্দর লাগছে, আর ঢং করিস না নিতু। তৃষা চকলেট বের করে তারপর সবাই বের হয়ে যায়। আজকে আর সোহা মাস্ক পরেনি। কলেজে এসে তিনজন একসাথে বসে আড্ডা দেয়। আজকে ফার্স্ট দিন, তেমন একটা ক্লাস হবে না। তবে সোহা তাও সিরিয়াস। কলেজ থেকে বের হয়ে বই কিনে বাসায় যাবে। কলেজে এসে পরিচয় হয় তিশার বেস্ট ফ্রেন্ড হিমার সাথে। খুব তাড়াতাড়ি মেয়েটা ওদের সাথে মিশে যায়। খুব ভালো, ঠিক ওদের মতোই। আজকে আর ক্লাস হয়নি। সবাইকে ছোট একটা অনুষ্ঠানের মতো করে ওয়েলকাম করা হয়। আপাতত কলেজের পর্ব শেষ। সবাই মিলে মাথার দিকটাই বসে আছি। সোহার খুব দরকার, ওয়াশরুমে যেতে হবে, তাই হিমার সাথে উঠে চলে যায়। নিতু আর তৃষা বসে আছে। এর মধ্যে আগমন ঘটে সাফাতদের। গাড়িটা পার্কিং করে রেখে এদিকে আসতে থাকে। সাফাত সামনে আছে, তার পেছনে বাকিজন। ফোন ঘাটতে ঘাটতে সাফাত সামনেই করছে। আবির আর রিফাত ওদের থেকে তিশা আর নিতুর কাছে যায়। ভিতরে প্রবেশ করার সময় কারোর সাথে ধাক্কা লাগে সাফাতের। সেই মেয়েটা হলো সোহা। সোহা ওয়াশরুম থেকে বের হয়ে আসার সময় হাতে থাকা কিছু পেপারস ধাক্কা লেগে পড়ে যায়। খেয়াল করেনি কার সাথে ধাক্কা লেগেছে। তাড়াহুড়ো করে সবগুলো হাতে তুলে নেয়। এরপর উঠে দাঁড়িয়ে চশমাটা ঠিক করতে করতে সরি বলে। উপরে তাকাতে ভয়ে ঢোক গেলে সোহা কোন রকম সরি বলে জোরপূর্বক হেসে এখান থেকে চলে যায়। সাফাত তো এখনো তাকিয়ে আছে।
হঠাৎ করে এত সুন্দর একটা মেয়ের সাথে দেখা হয়ে গেল, ভাবতেও পারছে না। নাহিল আর আকাশ এসে বলে, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে চল। এরপরে সবাই অফিস রুমে চলে যায়। সাফাত আকাশকে জিজ্ঞেস করে, আবির কোথায়? আকাশ বলে, রিফাতের সাথে বাইরে আছে, চল আমরা গিয়ে নিয়ে আসি, স্যারের থেকে নিয়ে নেব ওদেরটাও। নিতির ইচ্ছু করছে কলেজের সামনে আচার বিক্রি করছে ওটা খেতে। তৃষা আবিরের সাথে নিতুকে পাঠায়। তারপর ওরা দুজনের বাইরে কলেজে চলে যায়। রিফাত আর তৃষা চুপচাপ বসে আছে। হঠাৎ রিফা জিজ্ঞেস করে, কেমন চলছে দিনকাল? তৃষা মুস্কি হেসে বলে, ভালোই তো চলছে আপনার। রিফাত জোরপূর্বক হেসে বলে, চলছে কোনো রকম। তৃষা হাতে থাকা ফোনটা অফ করে বলে, সারাদিন কই থাকেন? বাসায় তো একবারও পাই না। রিফাত অন্যদিকে তাকিয়ে বলে, কই আর থাকবো, একলা মানুষ, যেখানেই থাকি দিন চলে যায়। যদিও বন্ধুরা আছে বলে একটু ভালো থাকতে পারি, নয়তো এটুকুও ভালো থাকতে পারতাম না। রিফাতের কথা শুনে নিমেষেই তৃষার মনটা খারাপ হয়ে যায়। আসলে একলা একটা মানুষ থাকে, কত কষ্ট হয়। রাত বিরাতে অসুখ হলে কেউ পাশে থাকে না, যতই টাকা পয়সা থাকুক। আজ অব্দি কখনো রিফাতকে এ বিষয়ে কষ্ট পেতে দেখেনি, কিন্তু আজ কেন জানি মনে হচ্ছে রিফাত ভিতরে ভিতরে খুব একলা। এর মধ্যে সোহা হিমা এখানে আসে। সোহা বড় করে একটা শ্বাস ফেলে। তৃষা উঠে দাঁড়ায় এবং বলে, এমন করছিস কেন? তোর আবার কি হলো সোহা? রিফাত বুঝতে পারছে এটাই তাহলে সোহা। তাহলে নিতু ঠিকই বলেছে, মেয়েটা আসলে অসম্ভব সুন্দর, একদম সিম্পল। হিমা বলে, আর বলিস না, সোহা আসার সময় সাফাত ভাইয়ের সাথে ধাক্কা লাগে, তারপর কোনো রকম চলে আসে। আর সাফাত ভাইয়াকে দেখে সোহা খুব ভয় পেয়ে যায়। সোহা তৃষার কানে কানে বলে, আমার কেন জানি এই লোকটাকে ভালো লাগে না তৃষা। পৃথিবীতে কি লোকের অভাব? তার সাথে কেন ধাক্কা লাগলো বল? তৃষা হা করে জোরে হেসে বলে। এবার খুব বিরক্ত লাগছে সোহার, তাই রেগে গিয়ে বসে পড়ে। তৃষা সোহার দিকে তাকাতে সোহার রাগী লুকে তাকায় এবং বলে, আমার কেন জানি এই লোকটাকে ভালো লাগে না তৃষা। এবার তৃষা একদম চুপ হয়ে যায়। রিফাত কিছু জিজ্ঞেস করতে যাবে, এর আগে তৃষা ইশারায় চুপ করিয়ে দেয়। সোহা দুহাতে মাথায় হাত দিয়ে নিচে তাকিয়ে বসে আছে, নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। রাগ হলে সোহা এমনটাই করে সব সময়। মাথাটা সোজা করে সোহা জিজ্ঞেস করে, নিতু কই? এর মধ্যে নিতু এসে বলে, এই তো আমি একটু বাইরে গিয়েছিলাম ভাইয়ার সাথে। পাশে দাঁড়িয়ে আবির ফোন টিপছে। এরপর নিতু সোহার দিকে একটা আচারের প্যাকেট এগিয়ে দিয়ে বলে, নে খা। তৃষা আর হিমা বলে ওরা টক খেতে পারে না, আর সোহা সবসময় আচার খেতে পছন্দ করে। কোথাও বের হলে সে আর কিছু কিনুক আর না কিনুক আচার কিনবেই। নিতু সোহার সাথে থেকে থেকে সেও এখন অনেকটা শিখে গেছে। আগে তেমন একটা খেতে পারতো না। আচার দেখে সোহার মনটা ভালো হয়ে যায়। রিফাত আর আবির ওদের থেকে একটু দূরে সরে যায়, আর ওরা বসে আড্ডা দেয় আর আচার খায়। সোহা উঠে বলে, চলো একটু লাইব্রেরিতে যাব, কিছু বই নিয়ে নেই, রাতে পড়তে পারবো। সবাই বলে, না ভাই, আমার এত বই লাগবে না। তোর মতো এত ভালো মাথা আমাদের না যে মনে ধরবে। সোহা নিতুকে হাতে থাকা বই দিয়ে বাড়ি দিয়ে বলে, যেতে হবে না তোদেরকে। তৃষা চল তো একটু আমার সাথে, ওরা বরং এখানে বসুক। দুজনে হাসতে হাসতে লাইব্রেরির দিকে চলছে। দূরে থেকে একটা ছেলে সোহাকে ফলো করছে। ছেলেটা ওদের থেকে সিনিয়র, সবসময় মেয়েদেরকে ডিস্টার্ব করাই হলো তার কাজ। আপাতত নেক্সট টার্গেট হলো সোহা, তাই সে সোহার দিকে লালসা চোখে তাকিয়ে আছে। ছেলেটার নাম হলো অমি। সোহাকে লাইব্রেরিতে যেতে দেখে সেও পেছন পেছন যায়। সোহা তৃষা ওরা এত কিছু খেয়াল করেনি, ওরা দরকারি বইগুলো খুঁজে বের করে নিতে থাকে। অমির সাথে 2-3 বন্ধুদের নিয়ে বসে ওদেরকে দেখছে আর মুখটাকে মুচড়ামুচড়ি করছে। সোহা তৃষা বের হয়ে যাওয়ার সময় ওদেরকে দেখতে পায়। দেখে মনে হচ্ছে একটা বদমাশ। ভুরু কুঁচকে বিরক্তির চোখে ওদের দিকে তাকিয়ে আবার বের হয়ে যায়। বের হতে হতে তৃষা বলে, কি ছেলে রে বাবা, বাপের জন্মে দেখি নাই এমন। সোহা বিরক্তি কণ্ঠে বলে, এসব মানুষ যে কেন পড়াশোনা করতে আসে আল্লাহ জানে। জীবনে ভালো মানুষ না হতে পারলে পড়াশোনা কি করে লাভ কি, আমার বুঝে আসে না। সোহা রেগে কথাটা বলে। সাফাতে অ্যাডমিট কার্ড নিয়ে বাইরে চলে আসে। মাঠে দাঁড়িয়ে ওরা সবাই আরো সাথে কয়েকজন যোগ হয়েছে, দুষ্টুমি করতে থাকে। সাফাতকে ওদের আরেক বন্ধু রিফাত বলে, কি রে মামা, প্রেম টেম কবে করবি, নাকি ট্রিট দিতে হবে দেখে করছিস না? সাফাত মুস্কি হেসে বলে, তোদের কি মনে হয় শাহরিয়ার সাফাত ট্রিট দেওয়াকে ভয় পায়? সঠিক মানুষ পেলে অবশ্যই প্রেমে পড়বে।
এর মধ্যে সামনে দিয়ে সোহা তৃষা কথা বলতে বলতে আসছে। রিফাত দেখে বলে, আবির মাম্মা, তোর বোনের সাথে মেয়েটা কে রে? আবির তাকিয়ে দেখে সোহা আর তৃষা আসছে। দেখতে খুব সুন্দর লাগছে। মুস্কি হেসে বলে, ওটা ওর ফ্রেন্ড সোহা। সোহা নামটা শুনতেই সাফাত সামনে তাকায়। মেয়েটাকে যেন দেখলেই প্রেমে পড়তে ইচ্ছে করে। মনে পড়ে যায় হঠাৎ ধাক্কা খাওয়ার ঘটনাটা। কি ভীতুর মতোই না তার ফেস। সাফাত মুগ্ধ চোখে তাকিয়ে আছে সোহার দিকে। ইচ্ছা করছে না চোখের পলক ফেলতে। রিফাত হালকা ধাক্কা দিয়ে বলে, কে সাফাত? তুই তো দেখছি সত্যি সত্যি নিতু আর তৃষার বলা কথা সত্যি করে দিবি। এবার সাফাতের ঘোর কাটে। চোখ নামিয়ে হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলে, কোন সত্যি বলছিস? আবির হাসতে হাসতে বলে, সত্যিটা বাস্তবে রূপান্তর হওয়ার সময় মনে করিয়ে দিব, কেমন? বিনিময়ে সাফাত মুস্কি একটা হাসি দেয়। ওরাও সাফাতকে খুব কমই হাসতে দেখে। খুব খুশি কিংবা ভালো কিছু না হলে সাফাত হাসে না। এর মধ্যে পাশ দিয়ে সোহা তৃষা চলে যায়। সোহা এত কিছু খেয়াল করেনি। এখান দিয়ে যাওয়ার সময় শুধু এই কথা শুনতে পায় সাফাত। সোহা বলছে, পড়াশোনাটা মন দিয়ে করাই হলো আমাদের কাজ, কোনো কিছু মাথায় আনার দরকার নেই তৃষা। রিসাত বলে, বাহ, খুব পড়াশোনায় সিরিয়াস দেখছি। আবির হাসতে হাসতে বলে, সম্পূর্ণ বিপরীত মানুষ, সব কিছুতেই টপার। সাফাতের দিকে তাকিয়ে বলে, দেখিস এমন একজন এসে জুটবে ওর কপালে, টেনে টুনে পরীক্ষায় পাশ করবে। সাফাত আবিরের দিকে তাকিয়ে ভুরু কুচকে বলে, তুই কি কোনোভাবে আমাকে মিন করছিস? রিফাত হাসতে হাসতে বলে, কেন? তুই কি কোনোভাবে ওর কপালে জুটতে চাস? কথাটা শুনে সবাই একসাথে হেসে ওঠে। সাফাত রিফাতের মাথায় একটা বাড়ি দিয়ে বলে, এতই যখন প্রেম বিশেষজ্ঞ, তাও তো একটাও জুটাইতে পারোস নাই। রিফাত দূরে থাকা তৃষার দিকে তাকিয়ে বলে, প্রেম আসবে। তবে সাফাতকে হঠাৎ সুরসুরি দিয়ে বলে, তোদের সবার পর। হা হা হা। সবাই একসাথে হেসে ওঠে। এই দিন আর দেরি করেনি। একটু বসে থেকে বাসায় চলে আসে সোহারা। আজকে রাত 12টায় রিফাতের জন্মদিন। তাই সবাই মিলে প্ল্যান করছে কিভাবে সারপ্রাইজ দেওয়া যায়। আমি ঠিক করে বলে, ঠিক রাত 12টায় সবাই মিলে ওকে বাগানে এনে সারপ্রাইজ দিব। আপাতত ওকে আকাশ আটকে রাখবে, কোনো রকম 12টা পর্যন্ত রুমে থাকবে ওকে নিয়ে। আকাশকে উদ্দেশ্য করে বলে, কলেজ থেকে এসে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। সোহার বইয়ের দরকার, তাই সন্ধ্যাবেলায় সবাইকে নিয়ে বের হয়। তারপর দোকান থেকে নিয়ে হালকা নাস্তা করে বাসায় চলে আসে। এদিকে হাতে তেমন একটা টাকা নেই। আসার পর থেকে সব খরচ হয়ে গেছে। এখন সোয়ার ইচ্ছেও করছে না বাসায় টাকা চাইতে। মাত্রই তো সেদিন আসলো, এতগুলো টাকা নিয়ে। অবশ্য দরকারি কাজে খরচ হয়েছে, তাও তো এক মাসে এত টাকা খরচ করা গেল। তাই সে ঠিক করে রেখেছে এই মাসে কোনো রকম কষ্ট করে চালিয়ে নেবে, তারপর বরং সামনের মাসে বলে টাকা আনবে, তাহলেই হবে। সাফাত বাগানে বসে আছে। নাহিল আর আবির ডেকোরেশন করছে রিফাতের জন্য। সাফাত কি মনে করে যেন ফোনটা বের করে। এরপর ওই দিন গ্রামে তোলা প্রেয়সীর ছবিটা দেখে মুস্কি হাসে। সোহা ব্যালকনিতে বসে বসে বই পড়ছে। এই কয়দিনে সে অনেক পড়াশোনা থেকে দূরে ছিল, কিন্তু আর কোনোভাবেই মিস করা যাবে না। তৃষা নিতু ফোন ঘাটছে। এর মধ্যে আবির তৃষাকে ফোন করে নিচে যাওয়ার জন্য এসেছে। যখন ওরাও থাকুক, তৃষা সোহাকে ডেকে বলে, আমি আর নিতু নিচে যাচ্ছি। আচ্ছা বলে আবার পড়ায় মনোযোগ দেয়। অনেকক্ষণ পর পড়া শেষ হয় সোহার। এবার খুব টায়ার্ড লাগছে। একটা না পড়লে সোহার মাথা ব্যথা বেড়ে যায়। এখন একটু হাঁটতে পারলে ভালো লাগতো, তাই ভাবে। ওরা তো নিচেই আছে, আমি বরং যাই। এর মধ্যে সাদ্দামের কল আসে। ফোন রিসিভ করে কথা বলতে বলতে নিচে নেমে আসে। সাদ্দাম সিমিয়ার কাছে ফোনটা দেয়। ওরা এখন সিমিয়াদের বাসায় গেছে বেড়াতে। রিমির শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে, তাই ওদেরকে দাওয়াত দেয়, এজন্যই যাওয়া। কথা বলে ফোনটা রেখে দেয় হাতে। এরপর এদিকে ওদিকে খুঁজতে থাকে, কোথাও দেখতে পাচ্ছে না। একটু ভেতরের দিকে লাইটের ফর্সা দেখে আগায়। ওখানে একটা দোলনা ঝুলছে আর কে যেন বসে আছে। সব বুঝতে পারছে না ডাক দিয়ে জিজ্ঞেস করবে কিনা। কোনো কিছু আর না ভেবে জিজ্ঞেস করেই ফেলে, এক্সকিউজ মি, এদিকে কি দুটো মেয়েকে দেখেছেন? আসলে আমি ওদেরকে খুঁজছি। সাফাত হঠাৎ কারো গলার শব্দ শুনে পেছনে তাকায়। অল্প আলাই খুব সুন্দর লাগছে। পরনে 3 পিস, মাথায় হালকা কাপড় দেওয়া, হাতে থাকা ফোনটা চেক করছে। সোহাকে কথা বলছে না দেখে বোকার মতো চেয়ে আছে। বুঝতে পারছে না এটা সাফাত। সাফাত মুস্কি হেসে সোয়ার কাছে চলে আসে। সোয়ার হার্টবিট বেড়ে গেছে। দমটা যেন বন্ধ হয়ে এলো। চোখ মুছে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে।
সাফাত শব্দ না করে হেসে তৃষাকে ইশারায় ডাক দিয়ে চলে যায়। সোহার কাছে এসে নিতু হাহা শব্দ করে হেসে ওঠে। সোহা চোখ খুলে তাকায়, তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই। তবে তার কাছে যে মনে হলো একটা ছেলে ছিল। ছেলেটাকে খুব পরিচিত মনে হলো। কড়া পারফিউমের ঘ্রাণ তার নাকে এলো, তবে খুব সুন্দর ঘ্রাণটা। তৃষা আর নিতু সোহাকে টেনে নিয়ে যায়। সোহা তা দেখে খুব অবাক, চারপাশে কাউকে খেয়াল করেনি। খুব সুন্দর করে ঝলমল বাতিতে ভরপুর, গাছপালাগুলো হালকা আলোয় খুব সুন্দর লাগছে। সামনে তাকিয়ে দেখে সাফেরটা ওর দিকেই তাকিয়ে আছে। লজ্জায় পড়ে যায় সোহা, এমনটা হবে সে ভাবতেও পারেনি। তারপর চলে যেতে নিলে আবির বলে, কই যাচ্ছ? ওদের সাথে থাকো সোহা, ভালো লাগবে। আর কিছু বলতে পারেনি সোহা। তারপর তৃষা আর নিতু থেকে জানতে পারে আজকে রিফাতের জন্মদিন। আর এদিকের কাজ সব প্রায় শেষ। 12টা বাজার ঠিক 1 মিনিট আগে রিফাতকে নিয়ে আসবে আকাশ। যে কোনো পার্টি টাটি করার জন্য ওদের কাছে রিফাতের বাড়িটাই বেস্ট। এখানে বারণ করার কেউ নেই, যত ইচ্ছে তত মাস্তি করা যায়। সাফেদকে দেখে সোহার খুব বিরক্ত লাগছে, কারণ যে ছেলে মেয়েদের সম্মান করতে জানে না তাকে সোহার পছন্দ নয়। নিতু আর তৃষা ওদের সাথে কাজ করছে, তাই সোহা গিয়ে দোলনায় বসে পড়ে। চারপাশটা খুব ভালো লাগছে, এখানে বসলে ভালো সময় কাটবে। ফোনে মেসেজ করছে হিমার সাথে সোহা। দুজন খুব মজা করছে মেসেজ করতে করতে কখন যে 2 পা উপরে তুলে বসে সোহার খেয়াল নেই। হাসছে একা একাই। এখন এখানে বসে আইসক্রিম খেলে মন্দ হয় না, তাই ফোনের কভারের পেছন থেকে টাকা বের করে আইসক্রিম আনতে চলে যায়। গেটের কাছে একটা দোকান আছে, ওখান থেকেই নিয়ে আসবে। আর মেইন রোড দিয়ে গাড়ি যাচ্ছে, মানুষ যাচ্ছে, যার কারণে সোহার একদমই ভয় করছে না। সাফাত এই পর্যন্ত অনেকবার সোহাকে আর চোখে তাকিয়ে দেখে, আর একা একাই মিটিমিটি হাসতে থাকে। আবির বলে, সাফাত প্লিজ তুই একটু দোকান থেকে আরেকটা বেলুনের প্যাকেট নিয়ে। দোলনায় তাকিয়ে দেখে সোহা নেই। তারপর সাফাত ফোনে আকাশের সাথে কথা বলতে বলতে চলে যায় বাইরে। আকাশ বলছে কখনো বের হতে হবে, আর রুমে বসে থাকতে ভালো লাগছে না, তাই সাফাত ওকে পচাচ্ছে। শালা তুই একবার বাইরে বের হ, তারপর বুঝাচ্ছি মজা। সোহা আইসক্রিম খেতে খেতে আসছে, সাফাতও যাচ্ছে, সোহাও আসছে। সাফাত ফোন টিপতে টিপতে যাচ্ছে, তাই সামনে কোনো দিকে খেয়াল নেই। অতপর দুজনে এক ধাক্কা খায়। হাতে থাকে আইসক্রিমটা গিয়ে সাফাতের শার্টে লাগে। সাদা টি শার্ট থাকায় চকলেট আইসক্রিমটা লেগেছে, যে স্পষ্ট বোঝা যাচ্ছে। সোহা সাফাতের দিকে তাকিয়ে ওকে দেখে ভয় পেয়ে যায়। সাফাত দাঁতে দাঁত চেপে সোহাকে উদ্দেশ্য করে বলে, ইউ স্টুপিড গার্ল, কই থাকে তোমার চোখ? সোহা কোনো রকম এদিক ওদিক তাকিয়ে সরি বলে দেয় এক দৌড়। আর একটু থাকলে যে ভয়ে এই ছেলের সামনে মরেই যাবে। আচমকে এমন ভাবে দৌড় দেওয়ায় সাফাত ভরকে যায়। সে ভাবেও নি এত বড় একটা মেয়ে এমন ভাবে দৌড় দিয়ে পালাবে। সোহা চলে যাওয়া দেখে তাকিয়ে আবার নিজের শার্টের দিকে তাকাতেই মুখে বিরক্তির ছাপ চলে আসে। এখন কি করবে? এখানে তো আর কাপড় নিয়ে আসেনি। ইচ্ছে করছে মেয়েটাকে এনে একটা হাঁচার দিতে। রাগে আর বাইরে বের হয়নি। সোহা ভয়ে দৌড়ে নিতুদের কাছে চলে আসে। সোহা নিজেরও রাগ হচ্ছে, কেন যে বারবার অঘটনটা এই ছেলের সামনেই ঘটায়। এসব ছেলেদের সাথে ঘোরাফেরার সময় কাটানো সোহার ভালো লাগে না, তাই নিতু আর তৃষাকে বলে নিজের রুমে চলে যায়। সাফাত চলে আসে এবং চুপচাপ বসে থাকে। নাইল এসে জিজ্ঞেস করে এনেছে কি না, কিন্তু সাফাত কোনো উত্তর দেয়নি। প্রচন্ড রেগে আছে সে। যদি রিফাতের জন্মদিন না থাকতো তাহলে কখনো সে এখানে থাকতো না। নাহিলের কথা না বলে চলে যায়। সাফাত 2 হাতে মাথায় চেপে ধরে বসে আছে, নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। সোহা নিজের রুমে এসে ব্যালকনিতে লাইট অফ করে পাশে থাকা ডিভানটাতে শুয়ে পড়ে। খুব ক্লান্ত লাগছে, ইচ্ছে করছে না কিছু খেতে, তাই এখানেই ঘুমিয়ে পড়ে। রাত 12টা বাজতে 2 মিনিট বাকি। আকাশ নাহিল গিয়ে রিফাতকে নিচে নিয়ে চলে আসে। রিফাত তো সারপ্রাইজড দেখে ইমোশনাল হয়ে পড়ে। এদেশে তার কোনো আপনজন নেই, তাই সবার বিদেশে থাকে। একমাত্র আপন বলতে বন্ধু বান্ধবরাই আছে। সাফাতকে জড়িয়ে ধরে প্রায় কান্না করে দেয়। সবাই মিলে রিফাতকে জড়িয়ে ধরে। ওরা বন্ধুরা হলো এক একজনকে ছাড়া থাকতে পারে না। যাই হয়ে যাক না কেন, কেউ কাউকে ছেড়ে যাবে না, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। রিফাতের কাণ্ড দেখে তৃষাও ইমোশনাল হয়ে যায়। ওর কেন জানে এই ছেলেটাকে ভালো লাগে। মাঝে মধ্যে ওর ইমোশনাল কথা শুনলে খুব খারাপ লাগে, ইচ্ছে করে জড়িয়ে ধরতে। তবে এটাকে আদৌ ও বুঝে উঠতে পারে না তৃষা। রিফাতের চোখেও মাঝে মাঝে কিছু একটা দেখতে পায়, যা অন্যদের বেলায় দেখে না। তখন নিজেকে উতলা মনে হয়। আজকেও খুব খারাপ লাগছে। একটা করে কেক সবাই খাইয়ে দেয়। এই দিনটা একা থাকতেই বেশিরভাগ পছন্দ করে রিফাত। সবসময় বন্ধুদের সাথে জন্মদিন সেলিব্রেশন করে, তারপর একা একা বাসায় এসে বসে থাকে। আজকে সবাই মিলে এখানেই থাকবে বলে ডিসাইড করেছে। সবশেষে সাফাত শার্টটা ক্লিন করার জন্য একটু রুমে চলে আসে। বাকিরা এখনো নিচেই আছে।
রিফাতের রুমে ঢোকার সময় বুঝতে পারে সোহাদের রুমটা খোলা। একবার দরজার দিকে বুড়ুকুচকে তাকিয়ে আবার কি মনে করে যেন ভেতরে প্রবেশ করে। রুমে এদিক ওদিক তাকিয়ে কাউকে পায়নি। তারপর ব্যালকনিতে চলে যায়। ওখানে গিয়ে দেখতে পায় সোহা গভীর ঘুমে আছে। দেখে মনে হচ্ছে একদম বাচ্চা। মুখটা দেখে মনে হচ্ছে কি নিষ্পাপ। সোহার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দেয় সাফাত। তারপর কি মনে করে যেন নিজের ফোনটা বের করে কয়েকটা ছবি তুলে নেয়। হাতে লেগে থাকা কেক সোহার গালে মেখে দেয়। সোহা হালকা নড়ে চড়ে ওঠে। তারপর আবার তুলে নেয় সাফাত। তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে যায়। শার্টটা ক্লিন করতে করতে সোহার কথা মনে হতেই একা একা হাসে সাফাত। যাক, এবার অনেকটা হালকা লাগছে। সবাই যার যার রুমে চলে গেছে। রিফাত গান সবাই শুয়ে পড়ার পর রুম থেকে বের হয়ে ছাদে চলে আসে। ভালো লাগছে না কিছুই। আজকে জন্মদিনের দিন ওর বাবা মা একবার ফোন করলো না। 5-6 মাস হয়ে গেল, একবার খোঁজ খবরও নিচ্ছে না। সে ছোট্টবেলা থেকে কখনো রিফাত বাবা মায়ের মধ্যে তেমন ভালো সম্পর্ক দেখেনি। সবসময় ঝগড়া অশান্তি এসব দেখেই বড় হওয়া। তাই ওর আর একসাথে এসব দেখে থাকার ইচ্ছা নেই। রিফাতের আর কোনো ভাই বোনও নেই। তৃষা শুয়ে পড়ার সাথে সোহা ঘুম ঘুম চোখে কোনো রকম উঠে এসে পাশে শুয়ে পড়ে। তৃষার ঘুম আসছে না, তাই দরজা খুলতেই দেখতে পায় রিফাত ছাদে যাচ্ছে। আর কিছু না ভেবে তৃষাও পেছন পেছন ছাদে চলে যায়। রাত এখন অনেক হয়েছে, 3টা বাজতে কয়েক মিনিট বাকি। চারপাশে পিনপিনে নীরবতা, কেউ জেগে নেই। তবে চাঁদের আলো খুব সুন্দর লাগছে। জিজি পোকা ডাকছে। আহা, এমন একটা জায়গায় প্রিয় মানুষকে নিয়ে সময় কাটাতে পারলে খুব ভালো লাগবে। দোলনায় মাথা হেলিয়ে বসে আছে রিফাত। খুব বেশি একা লাগছে। তার আপন বলতে কেউ আছে নেই যে পাশে এসে বসবে, একটু আশ্বাস দিবে। আজকাল অনেক বেশি কষ্ট হয়। সবার কত আপনজন আছে, ওর কোনো আপনজন নেই। তৃষার আস্তে আস্তে গিয়ে রিফাতের পাশে বসে। কার উপস্থিতি টের পেয়ে উঠে দাঁড়ায় রিফাত। এরপর সামনে তাকিয়ে পকেটে হাত দিয়ে বলে, তুমি এত রাতে এখানে কি করছো? তৃষা উঠে রিফাতের পাশে দাঁড়ায় এবং বলে, এমনি ঘুম আসছিল না তাই। রিফাত বলে, যদি আমি না থাকতাম একা একা ভয় পেতে, যদি কেউ কিছু করে বসতো। তৃষা আবার দোলনায় বসতে বসতে বলে, আপনাকে আসতে দেখতে পেয়েই তো আসলাম। রিফাত এবার তৃষার দিকে তাকিয়ে ভুরু কুচকে তাকিয়ে বলে, কেন, আমাকে দেখে কি ভয় করে না? তৃষা আবার মুখটাকে মলিন করে চুপচাপ দোলনায় হেলান দিয়ে বসে থাকে। এরপর পাশে এসে রিফাতও বসে। সারা রাত দুজনে বসে টুকটাক গল্প করে। সকাল সকাল তাড়াতাড়ি করে রুমে এসে শুয়ে পড়ে তৃষা। সোহা ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। গালে একেবারে শুকিয়ে আছে কেকের ক্রিম। সোহা ভেবেচিন্তে মনে করতে পারছে না গালে কিভাবে কেক লাগলো। অবশেষে বলে যাক গে এত কিছু ভাবতে পারবো না। তারপর রুমে এসে পড়তে বসে। সোহা আবার মনে মনে পড়ায় অভ্যস্ত নয়, তাই শব্দ করেই পড়তে থাকে। সবাই শুয়েছে এক রুমে, আর সাফাত একলা এক রুমে। সোহার পড়তে বসা রুমের সাথে সাফাত শুয়েছে, তাই সোহার পড়ার শব্দে সাফাতের ঘুম ভাগে। খুব বিরক্ত লাগছে। এত সকালবেলা এত শব্দ। মাথায় বালিশ চাপা দিয়ে শব্দ না শোনার চেষ্টা করে, কিন্তু না, কিছুতেই ঘুমাতে পারছে না। এবার উঠে বসে থাকে কতক্ষণ। তারপর সোহাদের রুমের সামনে গিয়ে দরজায় নক করে, কিন্তু কোনো সারা শব্দ নেই। সোহা কয়েকবার দরজায় শব্দ হয় পড়া থেকে উঠে পড়ে। এত সকাল সকাল আবার কে এলো, তা আবার আমাদের রুমে? ভাবতে ভাবতে গিয়ে দরজাটা খুলে দেয়। সাফাত অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। সোহা জিজ্ঞেস করে, কাউকে খুঁজছেন? সোহার গলার শব্দ শুনে এবার সাফাত ফিরে তাকায়। সোহাকে দেখে অবাক হয়। এলোমেলো চুল, ঘুম ঘুম চোখ, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে মেয়েটা বড্ড বেশি অগোছালো। আর অগোছালো মানুষকে এতটাও সুন্দর লাগে জানা ছিল না। জিজ্ঞেস করে, রুমে বসে কে পড়ছে? সোহা ওড়নাটা মাথায় তুলতে তুলতে বলে, আমি কেন? সাফাত বলে, তাই এত না চিল্লিয়ে আস্তে আস্তে পড়লে কি মুখস্থ হয় না? সোহার সাথে সাথে মুখটা কুঁচকে ফেলে। তারপর সাহস করে বলে, কেন, কি হয়েছে? পড়তে বসবো নাকি আমি? আপনার সমস্যা হলে আপনি চলে যান। সাফাত দাঁতে দাঁত চেপে বলে, ইউ। আর কিছু বলতে যাবে এর আগেই সোহা দরজাটাকে আটকে দেয়। সাফাত দরজার মধ্যে 2-1টা ঘুষি দিয়ে হালকা চেঁচিয়ে বলে, তোমাকে আমি পরে দেখে নিব। প্রিয় বন্ধুরা, এই গল্পের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আপলোড করা হবে। সেই পর্যন্ত সকলে অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।